আমি যদি গত এক বছরের কথা বলি, সেই এক বছরে মুক্তিযুদ্ধের লিগেসি, একাত্তরের আবেগ, এইগুলির ব্যাপারে বিএনপির রাজনীতিতে আমরা অনেকগুলি উপাদান সক্রিয় দেখছিলাম। এই উপাদানগুলি কি বিএনপি তার যে অবস্থানগত জায়গা সেটাকে আবার একটা বদলেছে? মানে প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, এটাতে তিনি তার জবাব যা দিয়েছেন, সেই শোকজকে আবার যেভাবে প্রত্যাহার করা হয়েছে, তা থেকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, একাত্তর প্রসঙ্গ বা জামায়াতে ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ, এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান, সেই অবস্থান একটু বদলেছে। আমি এটা এই কারণে বলতে চাই যে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন, আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই? মনিয়াপা। জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে, বাট হয় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এখানে পড়েছিলাম, একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার, চিরস্থায়ী রাজাকার, বাট একজন মুক্তিযোদ্ধা এবং কখনো সে তার জায়গা চেঞ্জ করতে পারে। কিন্তু আমি যে যার কথাটা বললেন, আমি তাকে মুক্তিযোদ্ধার জায়গা থেকে আমি 10-এ 10 দিতে রাজি। কিন্তু ওনার একটু কথা, কণ্ঠটা একটু জোরে ছিল, একটু স্থানকাল পাত্র, ওনার বয়স যেটা, সেই হিসেবটা ধরলে আমরা অনেকখান থেকে এইখান থেকে ওনাকে এক্সকিউজের জায়গায় একজন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযুদ্ধকে ধরে রাখার জন্য আমরা এক্সকিউজ করতে পারি। জানি না দল কি কারণে, কি জন্য এটা করেছে, দল এটা ক্লিয়ার করে নাই, আমিও ক্লিয়ার না। কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তিযোদ্ধাকে যখন তার পাশে, তার সারাউন্ডিং এ, তার বিল্ডিং এর চারপাশে যখন বাজে স্লোগান দিয়ে, জঘন্যতর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয়, এটা এই দেশের জন্য লজ্জাস্কর। আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি। তার জন্য বিচার আছে, তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে। কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে। আমরা 5ই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি। 5ই আগস্টে যেটা বৈধ ছিল, 5ই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ না, অবৈধ। এখন রেভুলেশন সবসময় হয় না খালেদ ভাই। রেভুলেশন একটা সময় 10 বছর, 20 বছর, 30 বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে। তো সেই জায়গায় যদি 1 বছর পরে ওই রেভুলেশনের ধারা ধরে, এবং একটা আপনি দেখেন, আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের লেগেসি, এটা কি সরানোর জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে এস্টাবলিশ করা হচ্ছে। আমি এই কথাগুলি শুনবো, আমি শুধু বিএনপির অবস্থানটা বুঝতে চাইছিলাম। বিএনপির অবস্থানটা কেন? আমার প্রশ্ন সরল। জনাব ফজলুর রহমান এমন কি নতুন কথা বললেন যাকে বিএনপি শোকজ দিতে হলো? 2 নাম্বার হচ্ছে, আপনি কিন্তু আপনি মব জাস্টিসের কথা আপনি বলতেছেন, কিন্তু বিএনপির কিন্তু আমি এখানে মাল্টিপল স্ট্যান্ডার্ড দেখি। আপনার মনে আছে 15 আগস্টে কে বাড়িতে শোক জানাতে যাবে না, বিএনপি থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠেকানো হবে। আমি কোনোটার পক্ষে বলছি না, আমি বিএনপির অবস্থাটা বুঝতে চাইছি। আপা, আমি বিএনপি, শোনেন, বিএনপি একটা এমন একটা দল, আমাদের এটা একটা উদারনৈতিক দল, মধ্যপন্থা দল, না ডান না বাম। এই উদারনৈতিক দলে যখন যার অবস্থান ভালো থাকে, যে গ্রুপটার, সে গ্রুপটা এখানে গেইন করে। তো আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আপনার সাথে কথা বলছি। আপনি আমার যদি খুব পেঁচান, আমার মনে হয় কিছু বের করতে পারবেন। আমি নিজে থেকেই যা জানি, যেটুকু বুঝি বলছি। আর সেইখানে বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল। বিএনপির মানে প্রথম প্রেসিডেন্ট, বিএনপি যিনি জন্ম দিয়েছেন, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, উনি রণাঙ্গনে প্রথম সারিতে যুদ্ধ করেছেন, উনি বীরের উপাধি পেয়েছেন। সেই তার দলে ম্যাক্সিমাম বিএনপির প্রথম সারির নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন। সেইখানে ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা। আমি ফজলুর রহমান সাহেবকে কোন ধাঁচে, আমি এখনো ওটা পড়ি নাই, ওটা বলা হয় নাই যে কেন তাকে 3 মাসের জন্য স্থগিত করা হলো। তার
জবাব পাওয়ার জন্য কেন করা হলো এটা এখনো আমরা ক্লিয়ার না। বাট একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক মুক্তিযোদ্ধা ইজ ওল্ড সিটিজেন, এই ওল্ড সিটিজেন একজন মানুষকে অন্তত পক্ষে এই জায়গাটায় সম্মান দেওয়াটা আমি হলে দিতে পারলাম আমার ভালো লাগতো। আমি এইটুকুই বলতে চাই আপনাকে। এর বাইরে আমি আসলে খালেদ ভাই আমার খুব খারাপ লাগছে, আমি এর বাইরে আর কিছু বলতে পারছি না। ওকে, আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো, যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো যে এনসিপি, সেই এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন, আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগতভাবে ব্যবহার করা হচ্ছে, সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ? মানে আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমার একদম স্পষ্ট। আপনি যদি কাউকে ফকিন্নি বলেন, সবার আগে আমাকে ফকিন্নি আপনার বলতে হবে, কারণ আমার অর্থনৈতিক অবস্থান। মানে আপনি কি আমাকে ফকিন্নি বলে সম্বোধন করতে চান? এখন কিন্তু যদি না চান তাহলে ওদেরকে কেন, মানে আমি যদি অর্থনৈতিক অবস্থানের কথা ধরি, অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকিন্নি, মানে এটা একদমই সরল কথা আমার, বা পারিবারিক উত্তরাধিকার, এগুলি যে কোনো কিছু ধরলে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের দৈন্যতাকে ফকিন্নি বলতে পারি, হ্যাঁ, কিন্তু কার কতটা অবস্থান অর্থের অবস্থা আছে, অর্থ হিসেবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন। কি আপনি কি আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। ওই অর্থে বাংলাদেশে 22টা পরিবার ছিল, আর বাইরে কোন পরিবার যে যাকে ফকুনি বলে, যে যাকে গালি দেয় তার নিজেরকেই গালি দেওয়া হয়। এই ছেলেদের, এই এনসিপির ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে, কিন্তু আমি এটা বলতে পারবো না। এই জায়গাটায় আমি সরি, এটা বলাটা, এই শব্দটা এক্সপাঞ্জ হওয়ার মতো শব্দ, এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ মনিয়াপা। আমি একটু ডক্টর গালিব আপনার কাছে যেতে চাই যে ডক্টর গালিব, আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাকদার বাংলাদেশ সফর করেছিলেন। সফর করার পরে আমরা সাধারণত দেখি যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে যখন সফর করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটি ভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে। কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে, মানে যৌথ সংবাদ সম্মেলন আমি যদি নাও বলি, পরপর বা সাইমালটেনিয়াস সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে এইসব বিষয় আগে রিজাল্ভ করা হয়েছে, 3টি বিষয়ের কথা বলা হয়েছে, টাকা পয়সার হিসাব, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বিহারীদের ফিরিয়ে নেওয়া, বললেন যে এগুলি আগে রিজাল্ভ হয়েছে। উনি বললেন যে না, এগুলি হয় নাই। আমার মনে হয় যে 71 সালের বা মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনি অনেক ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আলোচনা করতেছেন, এই বিষয়টার ক্ষেত্রেও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জামায়াতে ইসলামীর অবস্থানটাও আমরা, জামায়াতে ইসলামী পরিষ্কার করবে কিনা যে এই প্রসঙ্গে জামায়াতে ইসলামী আসলে কি মনে করে যে পাকিস্তানের সাথে এই ইস্যুগুলি কি মীমাংসিত হয়েছে, মীমাংসিত করার কি আদৌ দরকার আছে, নাকি মীমাংসিত হয় না, মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পজিশনটা ঠিক? আমাকে ইনভাইট করার জন্য মনিয়াপা আছেন। তো আমার বোধ হয় যে এখন 71টা আমাদের ইতিহাসে একটা ক্রিটিক্যাল জায়গা, যে এটা এখন আমাদের জাতির মধ্যে ক্ষত রেখে দিচ্ছে, বিভিন্ন ধরনের ডিভাইডেশন, আন্ডারস্ট্যান্ডিং, পার্থক্য। এটা যেরকম করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষতটা আছে, আবার বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীনতার পক্ষ বিপক্ষের জায়গা থেকে এই ক্ষতটা আছে। এই ক্ষতটা আমাদেরকে নিরাময়ের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখানে যেরকম করে জামাত ইসলামের দায়িত্ব আছে এটাকে রিকনসিলিয়েশন করার, ঠিক একইভাবে জামাতের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে এটাকে রিকনসিলিয়েশন করার। আমি মনিয়াপার আগের সূত্র ধরে যে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্যটি উনি বলছেন, দেখেন এখানে মুক্তিযুদ্ধের 3টা পার্সপেক্টিভ আমি যেভাবে দেখি, ওয়াইড স্পেকট্রামটা। একটা পার্সপেক্টিভ হলো যে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করছে, তারা মুক্তিযুদ্ধের দলীয় ভাবে মনোপলি করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটা ফ্যাসিবাদ তারা করছে। ঠিক আছে, দেখেন আপনি শেখ মুজিবুর রহমান, উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন ইন সাম পার্সপেক্টিভ, যদি উনি যুদ্ধ করেন না, যুদ্ধের সময় ছিলেন না, কিন্তু 72 উনি যখন আসছেন সবাই ওনাকে নেতা মাইনাই দেশের আপনার প্রাইম মিনিস্টার করছে, প্রেসিডেন্ট করছে।
তো সেই শেখ মুজিবকে ওনারা ফ্যাসিবাদের আইকন বানায় ফেলছেন। শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখা, মূর্তিকে সামনে রেখা, ভাস্কর্যকে সামনে রেখা ওনারা মুক্তিযুদ্ধে একটা ফ্যাসিবাদী প্রজেক্টে দাঁড় করেছে। তো আপনি তো এই ফ্যাসিবাদকে সমালোচনা না করে শুধু মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করতে পারবেন না, তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে। তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। আমি বলতে পারি ডক্টর গালিব, এইটা পরিষ্কার করার জন্য আর কি, এটা মানে আপনি তো শিক্ষক মানুষ, এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল ৭১ বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয়, এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে। আপনি দ্বিতীয় কথা বলছেন যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে, আমার কিন্তু ধারণা ছিল ৭১ বাংলাদেশকে একতাবদ্ধ করছে, আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি। ২ নাম্বার হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে ১০০% একমত, বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে, তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছে, যেটার বিপক্ষে আমরা ছিলাম। কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে সেলিব্রেট করব। কিন্তু এখানে কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম, আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে। আপনি যদি একটু পরিষ্কার করেন যে মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতাবদ্ধ থাকবো, আওয়ামী লীগের নিয়ে ব্যবসা করছে, আওয়ামী লীগের বাদ দিব, আমরা ব্যবসা করবো না, আমরা এটা ধারণ করবো, এটা ছিল আমার বোঝা। কিন্তু এখন তো আমি দেখতেছি যে না, মানে আওয়ামী লীগের যেটা আমি বিশ্বাস করতাম না যে ওরা না থাকলে আর মুক্তিযুদ্ধ থাকবে না, এই ব্যাপারটার দিকে নেওয়া যাইতেছে আর কি সবকিছু। দেখেন এখানে আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ থেকে যে সেপারেট করবেন, এই সেপারেট করার কাজটা না কইরা আপনি যদি মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করেন, তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার লেজিটিমাইজ করবে। এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন, আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন, এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কাউট ফিগার বানান, তাহলে তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে। এটা তো আমাদের করা যাবে না। আমি আপনার সাথে এগ্রি যে এই সেপারেশনটা করে আমরা একটা মুক্তিযুদ্ধকে একটা গণমানুষের জায়গায়, একটা ঐক্যের জায়গায় যাইতে হবে। এখন এখানে আরেকটা এক্সট্রিম হইতে পারে, যে এক্সট্রিমটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোশ্চেন করবেন, যেখানে আপনি বলবেন যে না, পাকিস্তান ভুল করে নাই, আমরা যে স্বাধীন হয়েছি এটা ঠিক হয় নাই, মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল। এইটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন, যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি। কিন্তু আপনি যদি মেইন স্ট্রিম জায়গায়, আমি যদি জামাতের ব্যাপারে বলি, আপনি যদি জামাতের টপ লিডারশিপের সাথে আপনি কথা বলছেন, তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে, এটা সত্য কথা যে তারা আনকন্ডিশনালি এখনো 71 এর ব্যাপারে বক্তব্য দেয় নাই, কিন্তু তারা এই এক্সট্রিম অপিনিয়ন কিন্তু কোথাও এন্টারটেইন করে নাই। আপনি টপ লিডারশিপ তাদের ফর্মাল অফিসিয়াল পজিশনে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে তারা কোথাও এটাকে এন্টারটেইন করে নাই। তো আমার বোধ হয় এই জন্য আমাদের যেটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে, সেটা হলো আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে ডিকাপল করবেন, এবং ডিকাপল করার পরে এটাকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন, এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবেন। আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা, তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই, না পারার কারণে এই অনৈক্য আমাদের দেশের মধ্যে রয়ে গেছে। আজকে আওয়ামী লীগের মতো একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হয়েছে, ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে, এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের ছাপ আছে। এটা তো আপনি এত সহজে এটাকে মানে কিন্তু ডক্টর গালিব, আমি দুইটা জায়গা আপনি বললেন যে এক্সট্রিম কিছু লোকের ব্যক্তিগত মতামত এটা হইতে পারে, কিন্তু আমরা কিন্তু দেখতেছি এইবার ডাকসুতে যারা আমরা ইসলামী ছাত্র শিবির বলতে যারা চিনি, তারা যে প্যানেল দিছে, সেই প্যানেলের একজন গর্ব ভরে আমাদের একজন বীর শ্রেষ্ঠকে হাইজাকার বলে পাকিস্তানের আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বীরশ্রেষ্ঠ, তাকে গ্লোরিফাই করতেছে। আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি, যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি। এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু, শেখ মুজিব, তারেক আল ফিগার বানানো এগুলি কোনো কিছু নাই। আপনারা কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছেন, আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছে। বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন। অর্থাৎ আপনাদের বা আমি জামাতে ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ না। এটা হচ্ছে কেউ না। আমার বোধ হয় যে খালেদ ভাই, এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল পর্যায়ে আপনি এটা ডিরেক্টলি পাবেন না। কিন্তু আমি আপনার সাথে এগ্রি করি, আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান, তাহলে আমি এটা এগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে। আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন, কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যে এটা মেইন স্ট্রিম না, তাদের সাংগঠনিক পজিশন না,
এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদেরকে আপনি তাদের, আমার বোধ হয় যে আমির এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন। আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইছেন। কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসেবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে। এটা যদি আপনি বলতে চান, আমি আপনার সাথে 100% এগ্রি করি। এবং আমি এটাও এগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল, এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল। এটার মূল জায়গাটা হলো আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে। এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য, এটাকে যে ক্রিটিক্যালি দেখতেছেন না, আমি এটা তো রাইট মনে করি না। আপনি যদি ওনার বক্তব্য দেখেন, আপনি দেখবেন যে উনি 24-কে সরাসরি অস্বীকার করে এবং উনি 24 এবং 71 একটা কনফ্লিক্টিং জায়গায় নিয়ে দাঁড় করায়। উনি মুক্তিযুদ্ধ করছেন 20-22 বছর বয়সে, আজকে যখন ওনার বয়সে আর একজন তরুণ 24 করতেছে, এটা ওনার ভালো লাগতেছে না। এটাকে উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা, উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন। তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি, আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার। এবং ওনার রাজনৈতিক ফিলসফি বিএনপির মেইন স্ট্রিম রাজনৈতিক ফিলসফির সাথে যায় কিনা, এই প্রশ্নটাও তোলা দরকার। আমরা এই প্রশ্ন তুলব, কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান 24-এর লিগেসি নিয়ে বা 24-এর আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন, নাকি 24 পরবর্তী 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার, তাদের আচার আচরণ, তাদের কথা, এইটা এমন কি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে, বা আমি যদি বলি ইসলামী ছাত্র শিবিরের সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে, যেটা অনেকে এটা পছন্দ করেন নাই। আমার ব্যক্তিগতভাবে পছন্দের কথা আমি বলতেছি না, কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান কি 24-এ তারা আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন, নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন? মানে আপনার কি মনে হয়? দুইটাই কোশ্চেন। 24-এর অভ্যুত্থানে কাদের অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য, আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ তুচ্ছ-তাচ্ছিল্য করেন, বলেন যে এরা হলো নেতা না, এরা হলো অভিনেতা, এরা কিছু করে নাই। তো এইভাবে যেমন আপনি ধরেন 71 তুইলা কেউ যদি বলে যে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক সংগ্রাম, তার কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের এই সংগ্রামে, এটা তো একটা ফালতু কথা, তাই না? না, এটা তো গালিব, আপনি এটাকে ফালতু কথা কইতেছেন, কিন্তু আপনি একটু কান পাতলে শুনবেন, অনেকে এই কথা কইতেছে কিন্তু। না, অনেকে বলতেছে, কিন্তু এটা ফালতু কথা। ঠিক একই ফালতু কথা উনি 24-এর ব্যাপারে বলেন, একই ফালতু কথা উনি বলেন। ওকে, আপনি যদি 24-কে দেখেন, এখানে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংগ্রামের কন্ট্রিবিউশন যেরকম আছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্গানাইজ করছে তাদের কন্ট্রিবিউশন আছে, ছাত্র শিবিরের ওইখানে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন আছে। তা আপনি এই টোটাল কন্ট্রিবিউশনকে একটা তুড়ি মাইরা উড়াই দিলেন, তাহলে আপনি এটা প্রপার ওয়েতে এই সিচুয়েশনটাকে দেখলেন না, তাই না? তো উনি যেটা করেন আসলে সেটা হলো উনি 71-এ বুধ হয়ে থাকেন, আর 24 আসলে সেখানে ওনার সকল ইনকনসিস্টেন্সি। আপনি আমার বলতে পারেন যে সমাজে আমার মনে হয় যে 71-এ গেলে একই রকম। আমার মনে হয় ডক্টর গালিব আপনি যেটা বলেছেন সেটা আসলে হয়তো এটা ঠিকই আছে, কিন্তু এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়া বা তার বাসার সামনে গিয়ে যেগুলি করা, সেগুলি ক্ষেত্রে সব মানে পলিটিক্যাল পার্টিগুলিও সেগুলি এটা মানে একমত হচ্ছে কিনা। এখানে একটা জিনিস দেখেন, ওনার কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আছে, উনি যা খুশি বলতে পারে। উনি মানে আপনি যদি আরেকজনের স্ল্যান্ডার না করেন, তাহলে আপনি ননসেন্স কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা হইলো এই জায়গায় যে উনি বিএনপির একটা পজিশনে আছেন, তাহলে উনি ননসেন্স কথা বললে আমরা ওনারে কোশ্চেন করবো না, আমরা বিএনপির করবো যে উনি পজিশনে কেন থাকেন। উনি যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি রাস্তায় দাঁড়ায় আরেকজনের স্ল্যান্ডার না করেন, ভায়োলেন্স উস্কায় না দেন, আর উল্টাপাল্টা কথা বলেন, তাতে তো কিছু যায় আসে না। আপনি একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল পজিশনে থাকেন, উল্টাপাল্টা বলা উচিত। ওকে, পলিটিক্যালি কারেক্ট তাকে থাকতে হবে। আমি একটু মনিয়াপার কাছে আসি। মনিয়াপা, জিনিসটা হইল মানে বিএনপি এখন জামায়াতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে, যে বিষয়গুলি সামনে আনে, সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয়, সেই দায়টা আসলে বিএনপির। বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে, বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে, বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে, এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে। হঠাৎ করে এই 5 আগস্টের পরে এমন কি হইল যেটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে? এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতে ইসলামীকে
তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে, ভোটের জায়গা থেকে যদি নাও হয়। এবং বিএনপিকে এইটা মনে করে, বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে। চলেন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই, তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে। বিএনপির পজিশনে আছেন উনি, লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না। আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন, জামাত 5ই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি, আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তো যখন একজন খোদ প্রধান, জামাতের প্রধান যখন এই কথা বলে, ফজলুর রহমান তো প্রধান না, ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন, গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে। উনি দেশনেত্রী বেগম বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারেন। উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ 100% দলীয় পদ না ওটা। হ্যাঁ, তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না? উনি যে এই কথাটা বলেছেন, কই বিএনপি তো সেটা নিয়ে কোনো কথা বলে না। এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদারনৈতিক দল, এই জন্য বিএনপি অনেক কিছুই আমার এখানে দুইটা প্রশ্ন। আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বলেছেন যে একজন জালিমের পরিবর্তে আরেকজন জালিম চলে আসবে, এইটার ক্ষেত্রে বিএনপি এটা নিজের গায়ে নিতেছে কেন? বিএনপি নিজেকে জালিম কেন ভাবতেছে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপা আমি একটু বলি, দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান একলাই শুধু এই কথা বলছেন তা না, আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে আপনি এই কথা শুনছেন, অনেকেই বলছেন। তো ডক্টর শফিকুর রহমান এখানে একা করা যাবে না। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা এইভাবে যে ভোটের যদি রাজনীতি হয়, সত্যিকার আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে, রাষ্ট্র পরিচালনায় আসতে পারে, তো তাদের গায়ে লাগবে জিনিসটা, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এখানে কোনো ঢাকঢুল পিটায় বলে না। জামাত আর বিএনপি যদি ইলেকশন করে, যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার বলার বোধহয় দরকার পড়ে না। এটা খালেদ মহিউদ্দিন আপনি পারেন, কিংবা গালিব সাহেবও পারেন। তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো, গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে 5ই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা সোনার ছেলে, এই সোনার ছেলেদের আমার স্যালুট। এই যে স্যালুটটা দিয়েছেন কেন? যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল, তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই, বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেইখানে 144 ধারা জারি আপনার যমুনার সামনে, সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে 2 দিন বসে থেকে, যেটা কিনা আপনার প্রধান উপদেষ্টা বললেন যে এটা কোনো লয় নাই, এটা হয় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। তার 2 দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন, আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না, এটা স্থগিত করলেন। কিন্তু আপনি বিএনপি করেন, আপনি এইটাকে সমালোচনা করতেছেন, আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে, কিন্তু 15 আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে, কে পাখি দিবে, কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে, সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে? বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ড আমরা কই রাখবো? আমি বিএনপি শোনেন, আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না। আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি সেই কথাটা আপনার সাথে বলছি। আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য, আমার মনে হয় এটা আমি শুনি নাই। বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে, সব জায়গায় থাকে, আর বড় দল হলে বড়ভাবে উৎসাহী থাকে, সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে, আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন, ধরেন। ঠিক আছে। আর এই যে সামাজিক ফেনোমেনার কথা বললেন উনি, যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল, জামাত থেকে দেখাও ভুল। আমি যদি বলি যে আওয়ামী লীগ, এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে, আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে, ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই। যদি ধারণ করত তাহলে
জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা না, কিন্তু এখানে ডক্টর গালিব একটা কথা বলতেছেন মনিয়াপা, আমার প্রশ্নে কিন্তু আমি আবার ফিরে আসবো, কিন্তু ডক্টর গালিব কিন্তু বলতেছেন যে হ্যাঁ, জামাতের কোনো পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গোলাম পারোয়ার অথবা নায়েবে আমির আব্দুল্লাহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছেন তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন? আপনি তো এরকম তো আমিও তো আপনাকে বলতে পারি, তাইলে আমিও বলতে পারি যে 32 নম্বরে গিয়েছিল বিএনপির, ওরকম বড় কেউ গিয়েছিল না, বলতে পারেন, তাদের কোনো কথা এরকম বলতে আছে পারেন তো সেটা তারা বলেও কি ফেলছেন কেউ তো, বলেছে, তারা কি পাঠিয়েছে? হ্যাঁ বলেছি। হ্যাঁ, তো বলছেন। এটা যদি আমার দায়িত্বশীলতার জায়গা হয় আমি অবশ্যই এটা বলবো। আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর 24 আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না। মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি, আমার সার্বভৌমত্ব, আর 24 হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন। একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তিযুদ্ধ যেখানে আমি, আপনি এবং গালিব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশী, না ঠিক আছে মনিয়াপা, আমি বাঙালি, না মনিয়াপা, সেই জায়গা মনিয়াপা ওই বক্তব্য পরিষ্কার, কিন্তু আপনারা জামাতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে, জায়গা দিয়েছে। আজকের বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামাতের বিরোধিতা করছে, এই ছিল হচ্ছে আমার প্রশ্ন, এটা যদি একটু বলতেন। আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি, বাট আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি এই কারণে, বিএনপির একজন দুইজন কে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপি কিচ্ছু আসে যায় না, অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয়। বিএনপি যে দলটা, বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপি কে বাঁচান, এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কি কম টর্চার করেছিল বিএনপি কে, আপনার গুম খুন থেকে শুরু করে জেলখানায় শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পড়িয়ে রেখেছিল, একজন না শত শত হাজার হাজার মানুষগুলোকে। তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপি কে বিলীন করতে পারে নাই। আর যেখানে আপনি মনে করেন বিশ্ববিদ্যালয়, আমি বলি, আমি শেষ করি, রাজনীতির সূতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানে আপনি দেখেন যে কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা, তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল, তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায়তারা করেছে। কিন্তু যখন তারা এত কিছু, তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা, তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে, এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন। আমার মনে হয় দিতে পারবেন না, কেউই পারবে না আমি মনে করি। আরেকটা লাইন আমি বলি, একটু লাইনটা শেষ করি, যেটা আপনি তখন মানে ফকুন্নির কথা বলছিলেন, আমি সেটার সঙ্গে এইটুকু বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল, শব্দটা উচিত না। সেটার পাশাপাশি এটাও বলি, এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে, আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণে অকারণে পাঠাবেন, আপনি স্ট্যাটাস দিবেন, পোস্ট দিবেন, এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না। একজন যে বাংলাদেশি আপনার নাগরিক, বাংলাদেশকে ভালোবাসে, একজন আপনার কি বলবো যে প্যাট্রিয়ট যাকে বলে, মুখে মুখে সংস্কার থাকলেও বাস্তবে দখল ও চাঁদাবাজি সংস্কৃতি অব্যাহত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনিশ্চিত জানিয়েছে টিআইবি। দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক তাদের আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা। মানে 95% দর্শক এখানে হ্যাঁ ভোট দিয়েছেন। 46,000 দর্শকের মধ্যে 95% দর্শক হ্যাঁ ভোট দিয়েছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে অনিশ্চিত, সেটা টিআইবির বক্তব্যের সাথে একমত কিনা। শতকরা 95% দর্শক এটাতে একমত পোষণ করেছেন, শতকরা 5% দর্শক এটাতে একমত পোষণ করেন নাই। আমি ডক্টর গালিব আপনার কাছে জানতে চাইবো যে জামায়াতে ইসলামীর বা বিএনপি ছাড়া আমি যদি অন্য রাজনৈতিক দলগুলি বলি, অর্থাৎ বিএনপি কে এক পক্ষ এবং এনসিপি কে আলাদা করে ধরে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী আদর্শে যারা রাজনীতি করেন, আমি যদি এভাবে বলি, তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা বা রাজনৈতিক লক্ষ্যটা এই মুহূর্তে আপনি আসলে কি দেখতে পান? মানে আমি কয়েকটা প্রসঙ্গ আপনাকে একটু যদি বলি যে বাংলাদেশের সমাজ, রাষ্ট্রীয় কাঠামো, আইনি কাঠামোটা কেমন তারা চান। 71টা আপনি মোটামুটি ভাবে বললেন যে এটা কিভাবে এটা আপনি ডিল করতে আপনি দেখেন। একটা হলো আইনি কাঠামোটা, আমি এটা বুঝতে চাই। দ্বিতীয় হচ্ছে
বাংলাদেশটা কি এরকম একটা দেশ হিসাবে তারা দেখতে চান যে যেই দেশটা মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কে কোন রকম সিদ্ধান্ত নিবে, অর্থাৎ কিরকম কাপড় পরবে, কিরকম খাবার খাবে, সেইটা তার মধ্যে থাকবে, নাকি আসলে একটা গাইডলাইন দিয়ে এটা পরিচালিত হবে? পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে কেউ কেউ মানে বাংলাদেশের রাজনীতিতেই আমরা এটা এরকম প্রায় শুনে থাকি যে অমুক দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে তারা কোনোদিন শরিয়া বিরোধী কোনো আইন করবে না। আমি আইনের ছাত্র না, কিন্তু আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেছিলাম যে বাংলাদেশে কি কোনোদিন কোনো আইন ছিল যেটা শরিয়া বিরোধী, বা এখনো কি আসে কিনা, এটাও যদি আমাকে একটু বলতেন যে বাংলাদেশের এক্সিস্টিং কোন ল কি শরিয়া বিরোধী কিনা বা কখনো ছিল কিনা। আপনি যদি দুইটা প্রসঙ্গে একটু বলতেন যেতে। না, শরিয়া বিরোধী আইন তো আছে। ধরেন আমাদের যেটা আপনার পারিবারিক আইন, যেটা সে পারিবারিক আইন বেসিক্যালি রিলিজিয়াস বেসড, মুসলিম পারিবারিক ল। কিন্তু আপনি যদি নর্মাল পেনাল কোডে যান, ধরেন যে চুরি করলে শাস্তি কি হবে, ডাকাতি করলে শাস্তি কি হবে, সুদ অ্যাপ্লিকেবল কিনা, এটা অ্যাকসেপ্টেবল কিনা, এইসব জায়গায় তো আপনার শরিয়ার সাথে এক্সিস্টিং ল কন্ট্রাডিক্ট করে। আমরা যেটা একটা তো হচ্ছে শরিয়ার সাথে সাংঘর্ষিক হওয়া, আরেকটা হচ্ছে শরিয়া বিরোধী হওয়া। যেমন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আইন কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে সুদ খাইতে বাধ্য করতে পারে না, সেটা হচ্ছে তার চয়েস। সে কিন্তু ব্যাংকেও একটা 2 লাইন লিখলে তার সুদ কিন্তু এটার মধ্যে সে যাবে না। এখন এই জিনিস কিন্তু আমি বলতে হচ্ছে শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি। যেমন ধরেন বাংলাদেশের কেউ চাকরি করলে সে নামাজ পড়িতে পারিবে না, সে রোজা রাখতে পারিবে না, দাড়ি রাখিতে পারিবে না, ওরকম কোন আইন কখনো আছে কিনা, কখনো ছিল কিনা? সকল জায়গায় আমাদের শরিয়া আইন নাই, কিন্তু আপনি যদি এটাকে এইভাবে ইন্টারপ্রিটেশন করেন যে আমি আমার ব্যক্তিগত এবং কালেকটিভ লাইফে ইসলামের বিধিবিধান পালন করব, তাহলে সেই স্পেসটা আমার জন্য ওপেন আছে কিনা, তাহলে এটা অলমোস্ট ওপেন আছে। আপনি বলতে পারেন 90-95% ওপেন আছে। আমি যদি এই দুইটা লাইন একটু দেখি যে বিএনপি শরিয়া বিরোধী কোনো আইন করবে না, এটা শেখ হাসিনাও বলতো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, কিন্তু আমি খুঁজতে চেষ্টা করতেছি বাংলাদেশের কোনো আইন আছে কিনা, মানে আইন আমাকে বাধ্য করা হচ্ছে যে তুমি রাস্তায় উলঙ্গ হয়ে চলাফেরা করিবে, যেহেতু শরীয়ত আমাকে বলতেছে যে আমাকে সতর্ক ঢেকে রাখতে হবে, এর এগেইনস্টে কোনো আইন আছে কিনা যে এই জায়গায় গেলে তোমাকে এইটা করতে হবে? আমি সেইটার কথা না, এরকম বাধ্যবাধকতা সাধারণত আইন নাই। এবং এটা না থাকার কারণ হলো যে আমাদের এই দেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম মেজরিটি কান্ট্রি, বহু আগ থেকে রাজনীতিতে আপনার এই ধর্মের একটা প্রভাব আছে। যেমন ধরেন 1970 সালের নির্বাচনেও কিন্তু শেখ মুজিবুর রহমান এই কথা বলছেন যে উনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এটা হিস্ট্রিক্যালি চলে আসছে। যখন 47-এ যখন পাকিস্তান হলো, পাকিস্তান যখন তার লিগাল ফ্রেমওয়ার্কের কথা বলছে, তখন কিন্তু আপনার এই মুসলিম ভ্যালুস গুলো এখানে গেছে। ইভেন ব্রিটিশরা আইসাও কিন্তু এই দেশে মুসলিম পারিবারিক আইন চেঞ্জ করে নেয়, কিন্তু সামটাইমস এটা আসে। কিভাবে আসে আমি আপনাকে বলি। যেমন ধরেন যে উত্তরাধিকার আইন যখন আসে মেয়েদের সম্পত্তিতে সমান অধিকারের প্রশ্নে, তখন আপনি দেখবেন যে নারী অধিকার কমিশন কিছুটা প্রোগ্রেসিভ জায়গা থেকে তারা যে ইসলামের আপনার উত্তরাধিকার আইন, সেটার সাথে একটা কন্ট্রাডিক্টরি জায়গায় গিয়ে দাঁড়ায়। তো কিছু কিছু জায়গায় এই সম্ভাবনা থাকে, কিন্তু অল্প। আমি আপনার মেইন প্রশ্ন আপনি যান, কিন্তু আপনি আমাকে, আপনার সাথে তো আমার বিভিন্ন সময় আরো কথা হবে ক্যামেরার সামনে বা ক্যামেরার বাইরে, আপনি আমাকে একটু সাহায্য করেন আমার প্রেমিসটা যে মানে আসলে বিএনপি দাবি করতেছে, তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করছিল যে তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। আমার থিসিসটা হলো বাংলাদেশে কোনো আইনকে আপনি কোরআন বা সুন্নাহর দৃষ্টিকোণ থেকে বিরোধী বলতে পারবেন কিনা, সাংঘর্ষিক বলতে পারবেন কিনা, অর্থাৎ কোনো হারাম জিনিস হালাল বাংলাদেশে এরকম কোনো কিছু আছে কিনা, এটা আপনি আমার সাহায্য করেন। আচ্ছা, আমি এটা নিয়ে আলোচনা করবো, কিন্তু আপনি বাধ্যবাধকতার জায়গা থেকে যদি ধরেন, তাহলে আমি আপনার সাথে এগ্রি করি যে মূল প্রেমিসটা আসলে ইসলামের সাথে অ্যালাইন্ড। এবং আমাদের মোরাললেস সকল পলিটিক্যাল পার্টি এই কথাটা বলে যে তারা নতুন করে এমন কোনো আইন করবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং এটা আমি খুব পজিটিভ মনে করি গণতন্ত্রের জায়গা থেকে, থিওলজি না, গণতন্ত্রের জায়গা থেকে। কিভাবে? আপনার দেশের 90% মানুষের যদি ধর্মের ব্যাপারে কনসার্ন থাকে, তাহলে তো ডেমোক্রেটিকলি তার সেই কনসার্ন আইনের মধ্য দিয়ে রিপ্রেজেন্টেশন হওয়া উচিত, তাই না? তো এটা গণতন্ত্র পদ্ধতি হয়েছে, এটা মানে ভালো জিনিস। এখন আপনি আসেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো তাহলে আলাদা করে কি চায় বা এই সময় তারা কি অফার করতে পারে। এখানে কিছু কিছু জিনিস সহজ আর কিছু জিনিস কমপ্লিকেটেড। যেমন সহজ জিনিসটা হইলো যে তারা এখন বলে যে, যেমন জামাত ইসলামকে যদি বলেন আপনি, জামাত বলে যে তারা সৎ লোক চায় এবং তারা যোগ্য লোক চায়। তো তারা ইসলামকে এইভাবে দেখে যে একটা রাজনৈতিক দল যদি ইসলামের নীতি আদর্শের উপরে বড় হয়, এইটার পড়াশোনার ট্রেনিং তাদের অভ্যন্তরে থাকে, তাহলে এই রাজনৈতিক দল যে লিডারশিপ তৈরি করবে তারা অনেস্টলি দেশের নেতৃত্ব দিতে পারবে। এবং এই জায়গা থেকে তাদের প্রোগ্রেসিভ ভূমিকা আছে। যেমন ধরেন এখনকার সংস্কার যে প্রপোজাল গুলো আসতেছে, আপনি দেখবেন যে ইসলামী দলগুলো
পিআর এর মতো অ্যাডভান্স ডেমোক্রেটিক প্রসেসকে সাপোর্ট করতেছে, তার মানে তারা একটা গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়ায়। তো এটা হচ্ছে কারণ তারা সরাসরি ভোট করলে হাইরা যাবে সেই জন্য। না না, আপনি এটারে দুইভাবে দেখতে পারেন। আপনি চাইবে এইভাবে ইন্টারপ্রেট করতে পারেন, আরেকভাবে আপনি ইন্টারপ্রেট করতে পারেন যে তারা একটা বেটার ডেমোক্রেটিক সিস্টেম চায়। যেমন আপনি ধরেন যে প্রধানমন্ত্রী ডক্টর গালিব আমি মাঝখানে একটা কথা বলে রাখি। আমার এক জামায়াতের নেতার সঙ্গে কথা হচ্ছিল অনুষ্ঠানে, উনি আমাকে বলে গেলেন যে 71% লোক বাংলাদেশে পিআর সিস্টেমে ভোট হোক সেটা চায়, যেটা জরিপে উঠে আসছে। এখন আমি যেহেতু একটু বয়সও হয়েছে, একটু স্লো হয়ে গেছি, আমি কিন্তু এটা ওনাদের বলতে পারলাম না এই জরিপটা ছিল হচ্ছে উচ্চ কক্ষের জন্য। উনি কিন্তু ব্যাপারটা এমন ভাবে বলছেন যে এটা সংসদ নির্বাচনের জন্য 71% লোক চায় যে এটা পিআর সিস্টেম, উনি এটা এইভাবে বলছেন। কিন্তু না না না, ট্রু খালেদা, দেখেন নিম্নকক্ষে পিআর এর ব্যাপারে কিন্তু আমিও বিরোধিতা করছি, নিম্নকক্ষে পিআর পক্ষে না, কিন্তু আমি পয়েন্টটা তুলতেছি না। আমি পয়েন্টটা তুলতেছি, আপনি যদি ইসলামী রাজনীতিকে বুঝতে চান তার প্রায়োরিটি কোথায়, তাহলে আপনি দেখবেন যে সে ডেমোক্রেটিক সিস্টেমটাকে আরো ভালো করতে চায় এবং এর মধ্য দিয়ে দেশে একটা ভালো জনবান্ধব গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করতে চায়, একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায়। এই ভোকাবুলারি এবং এই কাজ আপনি তার মধ্যে দেখবেন। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট এখানে, প্রথম পয়েন্ট। সেকেন্ড হলো, সে চায় যে ইসলামী মূল্যবোধের একটা রিফ্লেকশন সমাজে, রাষ্ট্রে, আইনে, সকল জায়গায় থাকুক। সেটাকে প্রিচ করবে, সে এডুকেশন সিস্টেমের মধ্যে আরো বেশি করে ইসলামকে প্রিচ করবে, সে রাষ্ট্রের পদ্ধতির মধ্যে ইসলামকে প্রিচ করবে। এবং থার্ড, যেটা মোর কমপ্লিকেটেড সিস্টেম, সেটা হলো যে মডার্ন সিস্টেমের মধ্যে আমরা যেখানে একটা ন্যাশনাল স্টেট করছি, তার সাথে যদি ইসলামের নানান প্রপোজিশন এবং পজিশনের কনফ্লিক্ট তৈরি হয়, তাইলে পরে আপনি একটা নন ইসলামিক সিস্টেম থেকে কিভাবে ইসলামিক সিস্টেমে আপনি ট্রানজিশন করবেন, এইটা নিয়ে তারা কাজ করতে চায়। কিন্তু এই ট্রানজিশনটা তারা কিভাবে করবে, আমি মনে করি এটা তাদের পলিটিক্যাল ফিলোসফি। ডক্টর গালিব, আমি একটু শুধু মানে একটু ভেঙে ভেঙে বুঝতে চেষ্টা করি, কারণ অনেকের কাছে আমি এটা জানতে চাই, কিন্তু আসলে তো মানে ইসলামী মূল্যবোধ বলে আপনি যেটা বললেন যে ইসলামী মূল্যবোধ কায়েম করতে চায়, কিন্তু ইসলামী মূল্যবোধ বলতে তো কোনো A+B² সূত্র নাই। ইসলামী মূল্যবোধের 100 রকমের রিপ্রেজেন্টেশন আছে। এখন আপনি কোন ইসলামী মূল্যবোধ নিবেন, সেটা কি ইরান, সেটা কি ওমান, সেটা কি সৌদি আরব, সেটা কি মালয়েশিয়া, সেটা কি নিজেদের মানে হোম গ্রোন কোনো কিছু, এইটা তো আমাদের একটা ধারণা দেওয়া দরকার যে আমরা এরকম একটা জিনিস নিব। এটা কি টার্কিও আবার 5টা ফেজে 8 রকমের। এটা কি ইজিপ্ট আবার মানে আপনি এগুলো আমার চেয়ে আরো অনেক ভালো জানেন। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু অ্যাড্রেস করি। দেখেন, এখানে আমরা যখন ধরেন যদি বলি ইসলামী রাষ্ট্র অথবা শরিয়া রাষ্ট্র অথবা ইসলামী মূল্যবোধ, ইসলামী সিস্টেম, যেই অর্থে কোট আনকোট আমরা ইউজ করি, এইটা অধিকাংশ ক্ষেত্রেই কোনো একক কনসেপ্ট না। এখানে নানান ধরনের আলাপ আলোচনা হইতে পারে, নানান মতামত হইতে পারে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টিকে ডাইকা আইনা জিজ্ঞেস করতে হবে ইস্যু ভিত্তিক, এই ইস্যুটা আপনি ইসলাম কেমনে বুঝেন, আপনার ইসলাম মূল্যবোধ কি, আপনার পজিশন কি, এই ইস্যুটা আপনি কি বুঝেন। এইভাবে ইস্যু ধরে ধরে কেস বাই কেস তাদের সাথে আমাদের গণপরিসরে আলাপ আলোচনা করতে হবে। তাইলে পরে আপনি যে প্রশ্ন চাইতেছেন এই প্রশ্নের উত্তর পাবেন। এবং মোটামুটি ভাবে 180 বছর লাগবে ডক্টর গালিব। আমি বলি কেন আমি 180 বছর কথা বলছি। আধুনিক গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তো আমরা এই আলোচনা করি। ধরেন যে বিএনপির রাষ্ট্র দর্শন কি, সে আলোচনা আমরা করি না। বিএনপি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে না ডক্টর গালিব, দেখেন বিএনপি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে কিন্তু বিএনপির এই পজিশন আছে যে বিএনপি যদি মনে করে আজকে এটা ঠিক না, কালকে এটা চেঞ্জ করে নিতে পারে। বিএনপি রাষ্ট্র দর্শনের মধ্যে আপনি 1978 থেকে আজকে 2025 সাল পর্যন্ত 7 বার আপনি এটার মধ্যে একটা টার্ন এন্ড টুইস্ট পাবেন, অনেক রকম ভাবে আপনি এটা। কিন্তু আপনাদের মুশকিল হচ্ছে, আপনাদেরই কিন্তু শুনতে হইতেছে যে ইসলামের তো ভার্সন হয় না, এবং নামাজে কেমনে দাঁড়াবে সেইটা নিয়ে খুনাখুনি হইতেছে, মসজিদের সামনে গিয়ে লিখতে হইতেছে যে এটা আরেকটা জিনিস। আপনারা এইটাও তো অ্যাড্রেস করতে হবে। এখন আপনি এটা আলোচনা করে কেমনে এটা ঠিক করবেন, আপনি যদি নেতৃত্ব দেন, আমি জামাত ইসলামের কথা বলছি, আপনি যদি নেতৃত্ব দেন, আপনাকে তো প্রথমে বইলা নিতে হবে যে আমি এইটা করতে যেতেছি, তোমরা আমার সাথে একমত কিনা। আপনি তো এটা ওপেন এন্ডেড রাখতেছেন, সবাই যাতে আপনার পক্ষে আসে। না না না, তাহলে আপনি আমার পজিশন ভুল বলছেন। আমি বলতেছি যে একটা রাজনৈতিক দল যখন নিজেকে বলতেছে আমি ইসলামী রাজনৈতিক দল, তখন তাকে প্রত্যেকটা ইস্যুতে সে কোনটাকে তার প্রেফার্ড অথবা পারফেক্ট ইসলামিক প্রিন্সিপাল বলে মনে করে সেটাকে ওপেন ডিক্লারেশন করতে হবে।
এবং সেই ডিক্লারেশনের বেসিসে সমাজের সাথে তার আলাপ আলোচনা হইতে হবে। Okay. এবং দুইটা ইসলামিক দল দুই রকম চিন্তা করতে পারে, ওকে, তিনটা ইসলামিক দল তিন রকম চিন্তা করতে পারে। Right. এখানে আপনি মডেলে তারে ফেলাইতে পারবেন না। হ্যাঁ। এটা ইসলামিক দলের দায়িত্ব হইল যে সে ইসলাম বলতে কি বুঝে, কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে, প্রত্যেক পলিসিতে তার স্ট্যান্ড কি, এটা সে ক্লিয়ার করবে। Okay. ক্লিয়ার করার পরে তাদের সাথে আমাদের গণপরিসরে আলাপ আলোচনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে আমি একদম তাহলে এখন কুইক ফায়ার স্পেসিফিক কিছু প্রশ্ন করি, কারণ মনিয়াপার অনেক ক্লান্ত, এটা বুঝে দিয়েছে, আমাদের দর্শকরা বলতেছে যে মনিয়াপার ঘুম পাইছে কিনা, আমি একদম স্পেসিফিক প্রশ্ন করতে চাই, কারণ আপনার সাথে এই আলোচনাগুলি গুরুত্বপূর্ণ। মনিয়াপাও নিশ্চয়ই আমাদের সাথে এই আলোচনাগুলি অংশগ্রহণ করবেন। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। এটা তো ডক্টর কালিম, এটা তো পুরোপুরি হাজারু হইলো, না, হাস এবং no. সজারুর মিশ্রণ হইলো। না খালেদ ভাই, এটা ইসলামকে সিরিয়াসলি না পড়ার কারণে এই প্রশ্নগুলো আপনারা করেন। এগুলো ইসলামিক থিওলজি এবং ফিলোসফির মধ্যে অনেক কমপ্লিকেটেড আলোচনা আছে। তার মানে ইসলামে গণতন্ত্র আছে, খেলাফত আছে। আচ্ছা, মানে ডক্টর কালিম, আমি আপনাকে একটা খুব ক্লিয়ার প্রশ্ন বলি। আপনি শাসক নির্বাচনে আবু বকরের সিস্টেম চান না ওমরের সিস্টেম চান? কোনটা ইসলাম? হ্যাঁ, আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। একভাবে শাসক আপনি নির্বাচন আমাকে করেন। বলেন কোনটা ইসলাম। আপনি উমাইয়াদের শাসন ব্যবস্থা চান, আব্বাসীদের শাসন ব্যবস্থা চান, আপনি আমারে বলেন কোনটা এটা ইসলাম। আমার দুটোই ইসলাম। দেখেন আবু বকর আপনি এখন জামাত ইসলামীকে আমাকে পরিষ্কার করছে যে ও কোনটা চায়, উমাইয়াদের চায় না আব্বাসীদের চায় না অটোমানদের চায়, ও আমার পরিষ্কার করছে? না, জামাত ইসলাম এটা করে নাই। আমি এটাই বলতেছি যে ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা। কিন্তু আপনি যখন এই কথা বলেন যে আমি যখন বললাম যে খেলাফতের প্রিন্সিপালের আলোকে সে আধুনিক রাষ্ট্র চায়, আপনি এই দুইটা জিনিসকে কনফ্লিক্টিং মনে করতেছেন এবং মনে করতেছেন আমি যখন দুইটা মিক্স করতেছি আমি একটা গোজামিল দিতেছি। এটা রাইট না, আমি বলতেছি এটা রাইট না। কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ খুব পারফেক্টলি বলছে জনগণকে, আমি বলবো না, ইসলামিক দলগুলোর এখানে বলে না কেন? আমার মনে হয় আমরা একটু গালিবের কাছে আসি আবার। ডক্টর গালিব, আপনি আমার এটা বলে না কেন সেটা বলবেন। আরো কিছু জিনিস আমার স্পেসিফিক আপনার কাছে জানার আছে, কারণ আপনার সাথে কথা বলা মানে হচ্ছে অনেক কিছু জানা, তো সেই জন্য আমি আসছি আবার আপনার কাছে। কিন্তু মনিয়াপার কাছেও আমি একটু জানতে চাই যে মনিয়াপা একই ভাবে, মানে আমরা এই মুহূর্তে কি তর্ক হইতেছে আসলে 2025, আপনাকে আমি আসলে প্রায় 30 বছর ধরে চিনি, তো 2025-এর তর্ক তো আসলে শুধু 2025-এর তর্ক হবে না, মানে আমরা বেঁচে থাকলে নিশ্চয়ই 2045 সালেও আমরা একটা কথা বলবো। আপনি 2025 সালের প্রেক্ষিতে আপনি আসলে বিএনপির কোন রাজনৈতিক আদর্শের জায়গা থেকে কোন পরিবর্তন দেখেন, কোন অবস্থান দেখেন, স্পেসিফিক কোন একটা জায়গায় যাওয়ার লক্ষ্য দেখেন? যেমন আপনি খুবই রাগ হইলেন যখন বলা হলো এক জালিম থেকে আরেক জালিমে যাওয়ার, কিন্তু আপনি বিশ্বাস করেন, মানে আমি এক ফোঁটাও বাড়ায় বলতেছি না, বাংলাদেশে যেই দুষ্টামি যেই চাঁদাবাজিগুলি এখন আওয়ামী লীগ করতো তার 90% এখন বিএনপি করতেছে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন যদি ক্ষমতা আসে তাহলে 105% করবে। আসলে ক্ষমতায় আসার জন্য 105% নাও করতে পারে, এই কারণে যে বিএনপি, আমি আগেও বলেছি বিএনপি একটা উদারনৈতিক দল। বিএনপিতে এই উদারনৈতিকতার জন্য অনেকেই ইন করে ফেলে। এই ইন করাটা বিএনপি যদি আর একটু ঠেকাতে পারে বিএনপির জন্য মঙ্গল হবে। আর বিএনপির কাছে এই মুহূর্তে কোনো ক্ষমতার দণ্ড নাই। বিএনপি সর্বোচ্চ পারে কি আপনাকে বহিষ্কার করতে, যদি বিএনপি করে থাকেন এবং চাঁদাবাজির সাথে লিপ্ত থাকেন, সেখানে বহিষ্কার করতে পারে। তো বিএনপি বহিষ্কার করেছে ইতিমধ্যে প্রায় 7-8 হাজার মানুষকে। সেইখানে বহিষ্কার করার পরে বিএনপি রিকোয়েস্ট করেছে নির্বাহী প্রধান থেকে শুরু করে প্রত্যেককেই, সরকারকে রিকোয়েস্ট করেছে, পুলিশকে রিকোয়েস্ট করেছে, আপনার যে আইনের দণ্ডটা আমরা কিছুই বলবো না, আপনারা আপনাদের মতো আইনের দণ্ডটা হাতে তুলে নেন। শাস্তি যে অন্যায় করবে সে শাস্তির মাঝখানে যাবে। আর বিএনপি শুধু নাম দেওয়া হচ্ছে, জামাত কিন্তু কোনো অংশে পিছিয়ে নেয় আপনার এইসব কারণে। জামাত সব বড় বড় গুলো দখল করছে, চাঁদাবাজি করছে, জামাত যেটা করে সেটাকে হাতিয়া। ঠিক না আপা, আপনি একটা ইউনিয়ন পরিষদে এখন ফোন দেন, ওই ইউনিয়ন পরিষদের টিএনও সাহেবের সামনে, ইউএনও সাহেবের সামনে এখন একটা বিএনপির লোকই বসে আছে, ও ঠিক করে দিচ্ছে রাস্তায় কি হবে না হবে। এখন রাত হয়ে গেছে, এখন না থাকতে পারে, এখন ইউএনও সাহেবের বাংলোতে থাকতে পারে, সকাল হইলে আবার অফিসে যাবে। দেখেন, যে দলটা বেশি বড় সে দলের মানুষগুলো অনেক হয়। সেইখানে আপনি যদি ওই রেশিও ধরেন, যে দলের ভোট 7 থেকে 8%, তাদের যে মানুষগুলো থাকবে, যে দলের ভোট 30 থেকে 35% বা 40%, সে দলের মানুষগুলো একটু বেশি থাকবে। এটা আমি নিরপেক্ষতার দৃষ্টিতে আপনাকে অনুধাবন করার জন্য আমি প্রপোর্শনেট করেই বলতেছি যে ধরা যাক বিএনপি হচ্ছে
একটা 100 বড় দল, ধরা যাক জামাত হচ্ছে একটা 10 বড় দল, সুতরাং বিএনপি যদি 100টা চাঁদাবাজি করে জামাতের 10টা এবং এনসিপির 8টা করা উচিত, কিন্তু এটা এরকম না। Not only এনসিপি 8টা, জামাত 10টা করলে বিএনপি করতেছে 1022টা। আমি আপনাকে বলি এনসিপির যেটা, এটা তো কিংস পার্টি, তাকে যেভাবে সরকারের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে নমনম্য করে, সেটা তো বিএনপি করে না। বিএনপিকে তখন কি হয়, বিএনপির হয়তো বা তার শক্তি আছে, 10 জনকে নিয়ে যায়, সেখানে যায়, ভাগ করে, ভাগাভাগি করে, হতে পারে, আমি হতে পারে দিয়ে কথা বলছি, সেখানে বিএনপির এটা করতে হয়। আর জামাত অত্যন্ত অত্যন্ত আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে, যে বুদ্ধিটা জামাত দেখেন প্রথমেই আপনার ব্যাংক ট্যাঙ্ক হতে পারে জামাতের এক সময় ছিল, কিন্তু এটা তো আইনের মাধ্যমে যেতে পারতো, তা না করে নিজেরাই কিন্তু দখল করে নিয়ে বসে গেছে। এবং ও জামাতও কিন্তু আপনার যদি আপনার ইউনিয়ন পর্যায়ে খুঁজলেন, আপনার জামাতও কিন্তু কোথাও কোথাও, আপনি এই যে ধরেন সিলেটের পাথরের, সাদা পাথরের কথাই বলি, আপনার ওইখানে কিন্তু সহযোগী যোদ্ধা হিসেবে ছিল, সহযোদ্ধা। আমি এইখানে, আমি তো বলছি, আপনি তো বলেন না, আমি মনে করালাম, ঠিক না? তো সেইখানে ওই জায়গাটায় তখন কিন্তু কোনো বাদ বিচার থাকে না। তো যেখানে যাদের ক্ষমতা যেখানে বেশি, সেখানে তারা সেইখানে অ্যাপ্লাই করে। এইখানে যদি সরকার যদি আইনের অনুশাসনটা হাতে তুলে নিত, শাস্তির আওতায় যদি তাদের নিয়ে আসতো, তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রশ্নই আসতো না। আজকে দেখেন আপনার ডেভিল হান্ট নামের যে আমার সেনাবাহিনীর ভাইরা যে জিনিসটা সৃষ্টি করলো, আপনার ডেভিলদের নাতিপুতিদের অ্যারেস্ট করলো। কয়টা ডেভিল আপনার অ্যারেস্ট হয়েছে বলেন? কয়জন? শুনি যে 17,000 16,000 নাকি লিস্ট হয়েছে। সেই লিস্টগুলো অ্যারেস্ট করতে বাধাটা কোথায়? বাধা বিএনপির বিএনপি বড় দল, বিএনপি লিস্ট দিয়ে রাখছে, খালেদকে গ্রেফতার করতে পারবেন না, যত বড় ডেভিল। আমি সেনাবাহিনীর সাথে কিন্তু বিএনপি যায় পারবে না, হয়তো পুলিশের এই মুহূর্তে ট্রমাটাইজ পুলিশের সাথে। সেনাবাহিনী তো আপনার ডেভিল হান্ট কি বের করেছে? সেনাবাহিনী বের করেছে। সেনাবাহিনী তাহলে কেন অ্যারেস্ট করে না? সেনাবাহিনী প্রতিটা জেলায় জেলায় আছে, জরুরি আইনের মধ্যে। আমি খালি আপনাকে মনে করে দিই, তাহলে কেন সেনাবাহিনী? আপনি খালি আমি মনে করে দিই, এনসিপির আপনি কিংস পার্টি করতেছেন, কিন্তু গত কয়েকদিনে এনসিপির যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই কেন্দ্রীয় নেতা, কিংস পার্টি হিসাবে তারা কোন রকম কোনো বাড়তি কোনো সুবিধা পায় নাই। অন্যদিকে প্রত্যেকটা ডিসি, প্রত্যেকটা এসপি নিজেদেরকে ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, বিএনপির লোক হিসাবে ঠারে ঠোরে নানাভাবে পরিচয় দিতেছে। সচিবদের মধ্যে অনেকে বিএনপির কি বলে যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা দেখে ফিরে আনা হচ্ছে। আপনি এগুলি, আপনার ইতিহাস কি বলে যে আগুন খাবে সে আংরা ফেলবে, সে কয়লা ফেলবে। সো আপনারা কেউ, আমি আপনারা মানে এটা আমার শব্দগত কথা বলছি, আপনারা যারা বিএনপি কে নিয়ে এত কথা বলছেন, তারা শাস্তির আওতায় না গিয়ে, বিএনপি এমন দানব না যে আপনি শাস্তির আওতায় গেলে কিছু করতে পারবে। কেন এই সরকার আসার পরে বিএনপি আপনার সেনাবাহিনীর হাতে মারা যায় নাই? এই ইতিহাসও তো আছে। কই তারা কি তাদের পরিবার কি অথচ যে মারা গেছে সে কিন্তু ওরকম দোষী ছিল না, তারা কি কিছু করেছে? এই যে আপনি বলছেন আপনার খুলনায় কি হয়েছে, যে ছেলেটাকে বিএনপি যুবদলের বহিষ্কার করলো, সেই ছেলেকে কয়দিন পরে জামাত মেরে ফেললো। শুধু মারলই না, রক্তটা কেটে দিল, তাদের পুরানা জায়গাটায় তারা স্মরণ করিয়ে দিল যে আমরা কিন্তু আমাদের অস্ত্র জমা দিয়েছি, কিন্তু আমরা কিন্তু ট্রেনিং ভুলে যাই না। আচ্ছা আপা আমি আবার আপনার কাছে আসবো। আমি শুধু আপনাকে যেহেতু খুনের কথা, হত্যার কথা যেহেতু আপনি বললেন, সেহেতু আপনাকে আমি একটু মনে করে দিচ্ছি যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য বলে একজন ছাত্র হত্যা করা হয়েছিল। সেই সাম্য হত্যার পরে সাম্যর একজন আত্মীয় আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে, আমি তার মেসেজ থেকে পড়ছি, অলমোস্ট 3.5 মাস হয়ে গেল সাম্যর খুনের তদন্তের ফাইনাল চার্জশিট কোথায়? ফাইনাল চার্জশিট আমার জানা মতো 45 দিনের মধ্যে দিতে হয়, এখন তার চেয়ে অনেক বেশি সময় লাগে। কথা হচ্ছে যে বিএনপি এটা নিয়ে কথা বলে না। পুলিশের ভাষ্য মতে খুনিরা সবাই ধরা পড়েছে, তাহলে খুনিরা যদি ধরা পড়েই তাহলে তো তারা কেন তাকে খুন করেছে সেটা অবশ্যই জানে। এরএসএ এতদিন পরে খুনের মোটিভ জানানো হলো না কেন? আমরা বিএনপি থেকে এখানে একটা রহস্যজনক চুপ থাকা দেখি। আমরা দেখি যে কোনো হত্যাকাণ্ড বা যে কোনো খুন বা যে কোনো ইনসিডেন্ট বিএনপি এক ধরনের পলিটিক্যাল কারণে ব্যবহার করা যায়। মনে হয় আপনি দুজনেই, আপনি আমার বড় বোনের মতো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দুজনেই পড়েছি। এই ছাত্রটি আমাদের ছোট ভাইয়ের মতো। আপনি এটি নিয়ে কি বলেন যে বিএনপি এই খুনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কিনা, করেছে কিনা, এবং এটি নিয়ে অবস্থান কি? আমরা ফিরে আসছি আপনার কাছে আপা, আপনাকে প্রশ্নটি আপনি করে রাখলাম। আমি ডক্টর গালিবের কাছে আবার একটু ফিরে যাই। ডক্টর গালিব, কতগুলি বিষয় নিয়ে আপনার একটু ক্লিয়ার হব এরকম একটা ধারণা ছিল। আমাদের দর্শকরা যেটি এখন সবচেয়ে বেশি জানতে চাইছেন যে জামাতে ইসলামী বা ইসলামী দলগুলো
এটি পরিষ্কার করেছে কিনা বাংলাদেশের নাগরিক হিসাবে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী বা অন্য আদর্শাবলম্বী বা কোনো ধর্মাবলম্বী নয়, তাদের অবস্থান আসলে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আপনি বলছেন বা আলোচনার মাধ্যমে যেটা প্রতিষ্ঠা করার আপনি বলছেন, এটা জামাত ইসলামী ক্লিয়ার করেছে কিনা, তাদের কি হবে? অর্থাৎ দর্শকদের জন্য আমি আবারও বলি, সংখ্যালঘুদের অবস্থান সেই রাষ্ট্রে কিরকম হবে? আমার কথা হচ্ছে এইটা তুলনামূলক, যেমন ধরেন আমার যেটা পজিশন যে কিছু কিছু জায়গায় এগুলো আরো স্পষ্টভাবে বলতে হবে, কিন্তু সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের বিষয়ে জামাত ইসলাম যেটা পজিশন এটা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। জামাতের আমির এগেইন এন্ড এগেইন এটা বলছে যে এই দেশের টেরিটরির মধ্যে যাদের জন্ম তারা সবাই আল্লাহর বান্দা, এবং আল্লাহর বান্দা হিসাবে তার যে বান্দার অধিকার, যেটাকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে যদি বলি যে রাষ্ট্রের সিটিজেন হিসাবে তার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কোনোভাবেই একেবারে মিনিমাম পরিমাণ কম্প্রোমাইজ হবে। এবং এই থিওরিটিক্যাল জায়গার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো যে জামাত এবং শিবিরকে যদি আপনি দেখেন যে তারা তাদের পার্টির বাইরের লোকদের সাথে এক ধরনের একটা কোঅপারেশনে যাইতে চায়, যেটা আপনি সামটাইমস একটু প্রশ্ন তুলছেন যে এটা ঠিক কিনা, কিভাবে করবে, কিন্তু আমি এটা খুব পজিটিভ দৃষ্টিতে দেখি। কারণ আপনি যদি ছাত্র শিবিরের ডাকসু ইলেকশন দেখেন তাহলে দেখবেন যে সেখানে তারা একটা সর্বদলীয় ছাত্র ঐক্য প্যানেল করছে, যেখানে আপনার ইসলাম ধর্মের বাইরের লোকও আসছে, আর লিবারাল চিন্তার লোকেরাও আসছে। তো এই যে জামাত এবং শিবিরের রাজনীতির একটা প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেখানে তারা কোঅপারেশনের মধ্যে দিয়ে রাজনীতি করতে চায় এবং অন্য ধর্মের লোকদের ব্যাপারে তার নাগরিক অধিকার মিনিমাম কম্প্রোমাইজ হবে না, তার ব্যাপারে যে থিওরিটিক্যাল অবস্থান, এই জায়গা থেকে আমি মনে করি এই ইস্যুতে জামাতের পজিশন একেবারে ক্লিয়ার কাট, স্ট্রেট ফরওয়ার্ড। আমার কাছে যে প্রশ্নটা একটু আপনাকে করতেই হচ্ছে, অমুসলিমদের জন্য আসলে শরিয়া আমি অত ভালো না বুঝলেও থিওলজি আমার একটা পছন্দের জায়গা, আগ্রহের জায়গা, আমি এটা পাঠ করি আমার মতো করে। তো অমুসলিমদের জন্য একটা কর ধার্য করা আছে যেটাকে জিজিয়া বলে সাধারণ হিসাবের মধ্যে। তো অমুসলিমদের জন্য রাষ্ট্রীয় ট্যাক্সের বাইরে কোন রকম কোন কর কি দিতে হবে বা জিজিয়া কি ইন্ট্রোডিউস করা হবে? দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি যদি জিজিয়ার হিস্ট্রিতে যান, ধরেন যে মানে আগের রাষ্ট্র ব্যবস্থা তো এখনকার সময় মতো ছিল না, ওই সময় কিন্তু আলাদা করে কোনো ট্যাক্স ছিল না, কোনো নাগরিককে কোনো ট্যাক্স দিত না। যারা মুসলিম ছিল তাদের একটা থিওলজিক্যাল কমিটমেন্ট ছিল রাষ্ট্রের সাথে, যে সে রাষ্ট্রের যুদ্ধ প্রয়োজন হলে জিহাদে আসবে, আবার রাষ্ট্র হচ্ছে তারে পাল্টা আপনার প্রোটেকশন দিবে, আর সে হচ্ছে জাকাত দিত। জাকাত ওয়াজ কাইন্ড অফ আপনার ট্যাক্স মানি। নন মুসলিমদের তো জাকাত দেওয়া লাগতো না, তাহলে রাষ্ট্রের সাথে তার সামরিক চুক্তি কি, তার আলাদা করে ছিল না। এটা আমি বোঝার জন্য জাকাত কিন্তু একটু শেষ, ঠিক আছে। এটার অল্টারনেটিভ হিসেবে তাদের তখন জিজিয়া করছিল, যে তারা জিজিয়া একটা ট্যাক্স, যেই ট্যাক্সটাকে তারা রাষ্ট্রের সাথে দিবে এবং রাষ্ট্রের সাথে আর এই নিরাপত্তার চুক্তি হবে। আধুনিক রাষ্ট্রের মধ্যে আমরা এই চুক্তিটা এভাবে আলাদা আলাদা করে করি না। আধুনিক রাষ্ট্রের মধ্যে আমরা চুক্তিটা করি যে আপনি যদি রাষ্ট্রের নাগরিক হন তাহলে আপনি এই চুক্তির মধ্যে একসাথে আসছেন, এবং যেই ট্যাক্সটা, এই ট্যাক্সটা আমরা ধর্মের ভিত্তিতে ভাগ করি না। জাকাতটা রিলিজিয়াস ডিউটি হিসাবে আলাদাভাবে দিবে, কিন্তু রাষ্ট্রকে আপনি যে ইনকাম ট্যাক্স দেন সেই ট্যাক্সে তো আপনার মুসলিম নন মুসলিম সমান, তাহলে আপনি সেখানে আলাদা করে জিজিয়া এখনকার জন্য আপনি যে বলতেছেন এখানে আমার দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে যে আপনি এটা আলাদা করছেন, ভাগ করছেন, সেটা আসলে কিসের ভিত্তিতে করছেন, এক। দুই হচ্ছে জাকাত আর জিজিয়া কিন্তু কোনোভাবে এক না। জাকাত হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদের বেশি আপনার থাকলে নির্দিষ্ট পরিমাণ সম্পদের একটা অংশ আপনাকে দিতে হবে হচ্ছে জাকাত হিসেবে, আর জিজিয়া হচ্ছে আপনার জন্য মাস্ট, এবং আপনার রুলার আপনার যেটা নির্ধারণ করবে সেটাই আপনাকে দিতে হবে। সুতরাং জাকাত আর জিজিয়াকে আমি মানে ভালো খারাপের কোন জায়গা থেকে না, একটাকে আরেকটা মানে দুইটা একরকম, সেটা এটা বলা যাবে। জি, আমি এটা একটু অ্যাডজাস্ট জি করেন। একজন মুসলিম যখন ইসলামী রাষ্ট্রের নাগরিক হয় তখন রাষ্ট্রের সাথে তার একটা কম্প্রিহেনসিভ চুক্তি থাকে। এই চুক্তি হলো তার ধর্মের থিওলজির মধ্যে, যে আমি মুসলিম হিসেবে এই কাজে বাধ্য। যেমন ধরেন যে সেখানে যদি একটা মানে যুদ্ধ হয় তাহলে মুসলিম হচ্ছে ডিফেন্সিভ জিহাদ হলে সেখানে সে যাইতে বাধ্য, কিন্তু একজন নন মুসলিম কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য না। এই কারণে জিজিয়া করের মধ্য দিয়ে তার সাথে একটা আলাদা চুক্তি হয়, এবং সে যখন হচ্ছে আপনার মানে নাগরিক হিসেবে অ্যাকসেপ্টেবল, তখন এই চুক্তির টার্মস এবং কন্ডিশনের সাথে তার নাগরিক অধিকার সেখানে ডিফাইন্ড হবে। এখন আধুনিক রাষ্ট্রে এই নাগরিক অধিকারটা কনস্টিটিউশনের মধ্যে অলরেডি ডিফাইন্ড, তার ফলে আপনার এখানে আলাদা করে যাইয়া তার জিজিয়ার মধ্যে দিয়ে এটা ডিফাইন করতে হবে। মানে ট্যাক্সের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র হইলেও ট্যাক্সের ক্ষেত্রে বা জাকাত জিজিয়া আমি যে নামে ডাকি না কেন, সেই ক্ষেত্রে মুসলিম ও মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানে আমি 5 টাকা দিব ও 10 টাকা দিব, এটা থাকবে না। এবং এইটা যে শরিয়া কর্তৃক অনুমোদিত, এটা শরিয়া কর্তৃক অনুমোদিত। এটাকে কোনো শরিয়া বোর্ড, মানে আমি বলতে চাইতেছি হচ্ছে যে
আপনি জানেন, আমাদের দর্শকদের জন্য আমি বলতেছি যে মানে ধরেন স্পেসিফিক্যালি ইউসুফ আল কারদাবির এই ব্যাপারে লেখালেখি আছে। আমার বোধ হয় যে মডার্ন স্কলারদের মধ্যে সবচেয়ে ভালো লেখালেখি করছেন ইউসুফ আল কারদাবি। ওনার লেখালেখি অনেকগুলো বাংলায় অনুবাদ হয়েছে, আপনি যদি ওইটা দেখেন তাহলে আপনি এটা ক্লিয়ারলি পাবেন। আর জামাতের ব্যাপারে যদি প্রশ্ন তুলেন তাহলে আপনি দেখবেন জামাতের লিটারেচার যে সমস্ত নির্বাচনী ম্যানিফেস্টো ওনারা দিচ্ছে, কোথাও কিন্তু ওনারা নন মুসলিমদের জন্য আলাদা কোনো ট্যাক্সেশন পলিসি অথবা জিজিআর কথা বলেনি। ওকে, আমার শেষ প্রশ্ন আপনাকে বলে রাখি, কারণ এই ব্যাপারগুলো একটু এটা করে রাখা উচিত। মানে এই সিরিজের শেষ প্রশ্ন আর কি, যদি আমরা সময় পাই তাহলে আমরা আরেকটু অন্য বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে নারী শিক্ষা এবং নারীদের বিভিন্ন পেশায় অংশগ্রহণ করার ক্ষেত্রে কি জামাতে ইসলামীর একটা স্পষ্ট অবস্থান আছে কিনা, বা জামাত ইসলামের পাশাপাশি অন্য ইসলামী দলগুলো যারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বা ইসলামী আদর্শে বাংলাদেশ রাষ্ট্র করতে চায় তাদের এটা স্পষ্ট অবস্থান আছে কিনা। নারী শিক্ষার মধ্যে সহশিক্ষা, আমি জানি যে আপনি কি কি জিনিস আছে সেগুলো আপনি জানেন ডক্টর গালিব, আমরা আপনাকে না ডক্টর গালিব সেটা আমি আপনার কাছে শুনবো। আমি শুধু প্রশ্নটা করে রাখলাম। আমি একটু মনিয়াপার কাছ থেকে আসি। মনিয়াপা, আমি বলতে চাইছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়েছে, মগবাজারের মধ্যে একটা পাথর দিয়ে বিএনপির দুইটা লোক পরস্পরকে খুন করছে, এরকম আমরা পরে শুনছি। সাম্য খুনের কথা আমি বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাকে আসলে কি প্রথমে বলা হয়েছে, মানে নানা ধরনের আকতাকু কোথাও বলা হয়েছে। তো কিন্তু বিএনপি কি আসলে এই খুনগুলি, এই হত্যাগুলি রাজনৈতিক ভাবেই শুধু ব্যবহার করতে চায়, নাকি তারা আসলে এরকম খুন কখনো না হোক, বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী একটা অবস্থায় একটা সাম্যের দেশে প্রতিষ্ঠিত হোক সেটা চায়? আপনি যদি আমাদের একটু বলেন, আমাদের সময় খুব কম, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি না, আপনি টানা একটু। আচ্ছা, আপনি দেখেন যে সাম্যকে নিয়ে যখন আন্দোলন হলো তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি সে কিন্তু অনেক দুর্ব্যবহার করলো, এবং একটা পর্যায়ে আন্দোলন কিন্তু শাহবাগে চলছিল। তখনই আজকের যিনি চিফ অ্যাডভাইজার উনি লন্ডনে গেলেন, কথা বললেন। এবং আপনি এই লন্ডনে যাওয়ার আগে আমি যদি বলি যে বিএনপি 3 জন উপদেষ্টা নিয়ে বিরাগ ভাজন হিসেবে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেটা পর্যন্ত শুনে নাই। শুধু শুনে নাই এটা বললে ভুল হবে, যেদিন যখন বললেন সেই দিনই একজন উপদেষ্টাকে সামনে বসিয়ে তারা মিটিং করে বুঝিয়ে দিলেন খামোশ। পরবর্তীতে লন্ডনেও আমরা দেখলাম প্রেস কনফারেন্সে প্রেস সচিব উপস্থিত থাকার পরেও আমরা কিন্তু অবজেকশন যাকে নিয়ে করা হয়েছিল তাদের একজন প্রেস কনফারেন্স করলেন। এবং এই জিনিসগুলো আমরা বড় স্বার্থের জন্য বিএনপি আপনার যে কথাগুলো আপনাকে বলেছিলাম, যে সরকারকে বলেছিল, সরকার প্রধান থেকে শুরু করে, যে এগুলার বিচার হোক, চাঁদাবাজি হোক, রাহজানি হোক, দখলবাজি হোক, এগুলার বিচার হোক। বিচার তো করেই নাই, কারোরই বিচার করে নাই, এবং আইন শৃঙ্খলার অবস্থা চরম দুর্গতি সম্পন্ন। সেইখানে বিএনপি বরং কথা কোনোটাই শুনে নেয়। আর সামনের ব্যাপারটা যখন লন্ডন নিয়ে কথা হলো, তারপরে আস্তে আস্তে এটা স্থিমিত হলো। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের সাথে আন্তরিক ব্যবহার করে নাই, বর্তমান সরকার এই ব্যাপারে একদমই আন্তরিক না। সেই জায়গায় বিএনপি মনে করেছে যে আগামী 6-7 মাস পরে যেহেতু নির্বাচন সরকার বলেছে, সরকারের কথা রাখবে। এখন পর্যন্ত সরকার ওইভাবে কথা বলছে, সরকার যদি কথা রাখে, যদি নির্বাচনটা হয়ে যায়, তাহলে যে মানুষটা চলে গেছে তার জন্য একটা সুন্দর বিচার, সেই সুন্দর বিচারটা বিএনপি যদি পাওয়ারে আসে, সেইখানে সঠিকভাবে যাতে হয়। এখন ভিসির বিহেভ বা অন্যান্য কিছু মিলে, সবকিছু মিলে আমরা বুঝেছি যে এই বিচারটা প্রহসনে পরিণত হতে পারে। এবং মব যতগুলো হয়েছে, এটাই শুধু সাময়িক না, আমি আরো 1 মাস আগে পুলিশি রিপোর্ট বলছি, 5558 জন মানুষ খুন হয়েছে 1 বছরে। তো এটা কিন্তু পুলিশের নথি থেকে বলা। তো সেই জায়গায় সমস্ত বিচার করার জন্য কিন্তু একটা টাইম ফ্রেমের দরকার। এই সরকারের কিছু বলে যে আমাদের অভিজ্ঞতা নেই, আমরা ওইভাবে পারি না, আবার ইলেকশন দেওয়ার জন্য তাদের ওই ধরনের মাথা ব্যথা নাই। সেই জায়গায় বিএনপি মনে করেছে, বিএনপি ক্ষমতায় আসলেই এই বিচারটা, যেহেতু হাতে গোনা খুব বেশি দিন না, 4-5 মাসে আমারটা অবশ্যই আমরা ওইভাবে। আমার সময় থাকলে আমি অন্য আপনার মানে সময় থাকলে আমি অন্য বিষয়গুলিতে আসবো। শুধু আমি পরবর্তী প্রশ্নটা করে রাখি আপনাকে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে জুলাই আগস্টের ঘটনা নিয়ে, হত্যাকাণ্ড নিয়ে অনেকগুলি মামলা মোকদ্দমা হয়েছে। সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে অনেক অজ্ঞাতনামা মামলা মানুষ আসামি হয়েছে। যেইটার সবচেয়ে বড় শিকার গত 15 বছরে বিএনপি ছিল। বিএনপির স্থানীয় নেতারা সেইটার এখন সবচেয়ে, স্থানীয় নেতা কর্মী এবং আপনাদের মতো কেন্দ্রীয় নেতা কর্মীও নিশ্চয়ই এইটার সুবিধা পাচ্ছেন বা এটা জানছেন
যে তারাও এরকম মামলা বাণিজ্য এখন জোরে সোরে করতেছে, আপনি যদি এই মামলা আমি নাম দিয়ে দিব যদি আমাকে এই সুবিধা না দেন। এই প্রসঙ্গে একটু আপনার কথা শুনবো, মনে হয় আমি আপনার কাছে আসছি। আমি একটু ডক্টর মির্জা গালিব আপনার কাছে আসি যে আমি জানি যে আপনার মানে আপনি জানেন যে আমরা একটু নারী শিক্ষা নিয়ে জামাতে ইসলামের অবস্থান বা ইসলামী দলগুলো যারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কাঠামো চায় তাদের অবস্থান একটু জানতে চাইছিলাম। সেটা বলার আগে আমাদের দর্শকদের দুই একটা মন্তব্য আপনাকে পড়ে শোনাই, যে কারণে আমি আসলে এই ব্যাপারগুলিতে আসলেই পরিষ্কার হতে চাই। উনার নাম মাসুম স্টক, উনার নিশ্চয়ই মানে অন্য নাম আছে, উনি মাসুম স্টক। উনি বলছেন জিজিয়া কর নিয়ে খালেদ মহিউদ্দিন এর আগেও অনেককে প্রশ্ন করেছেন, উত্তর পাওয়ার পরে উনি আটকানোর জন্য এই বিষয়টি নিয়ে আসলেন। আমি আপনাকে পরিষ্কার করতে চাই, আটকানো না, আমি এটা পরিষ্কার অবস্থা জানতে চাই। জামাতে ইসলামী যদি ভবিষ্যতে কোনোদিন ক্ষমতায় আসতে পারে বা ইসলামী দলগুলি ক্ষমতায় আসতে পারে, এটা ধরে নিয়েই আমাকে আসলে প্রশ্ন করতে হয়, আটকানোর জন্য না। আমার একটা স্পষ্ট অবস্থান আমি চাই যে এটার মধ্যে স্পষ্ট অবস্থানটা কি। আমি একটা মিনিট বলি খালেদ ভাই, আমি এই প্রশ্নকে অ্যাপ্রিশিয়েট করি। আমি মনে করি ইসলামী আমার কাছে মনে হয় যে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আমার এই প্রশ্নকে এপ্রিশিয়েট করেছেন। কিন্তু আপনি খেয়াল করেন মোহাম্মদ মিজান, উনি আরেকজন দর্শক, উনি বলছেন খালেদ ভাই শরিয়া নিয়ে আপনার ইনিয়ে বিনিয়ে কথা আমার ভালো লাগে না। সো আমি এই প্রসঙ্গগুলি কেন আমি পরিষ্কার হইতে চাইতেছি, কারণ আমার মতো নিশ্চয়ই আরো অনেকেই আছেন যারা শরিয়া নিয়ে ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই জানতে চান, কারণ আমাদের জানতে চাওয়ার অধিকার আছে। আমি একইভাবে বিএনপি রাজনৈতিক অবস্থান জানতে চাই, গণতন্ত্রের ব্যাপারটাও জানতে চাই, আওয়ামী লীগ আমলেও আমি আওয়ামী লীগের ব্যাপারটাও জানতে চাইছি, জানতে চাওয়াই আমার হচ্ছে কাজের মধ্যে পড়ে। তো নারী শিক্ষাটা আসলে কিভাবে হবে, কেউ কেউ এক্সট্রিম জায়গা থেকে এটা বলেন যে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, নারীরা একসাথে শিক্ষাই নিতে পারবে না। জামায়াতে ইসলামের অবস্থানটা আসলে কি শিক্ষার জায়গা থেকে? ছোট আমি আগে শুরুতে ইসলামী রাজনীতি কিভাবে মডার্ন ন্যাশনাল স্টেটের মধ্যে কাজ করবে, এটা খুবই কমপ্লিকেটেড একটা কোশ্চেন, এবং যেই কারণে এই রাজনৈতিক যে পজিশন এগুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হইতে হবে। খোলামেলা আলাপ আলোচনা না হলে তো জনগণ জানবে না যে একটা ইসলামী রাজনৈতিক দল কি করতে চায়, এবং জনগণ যদি না জানে তাহলে তো সে যথেষ্ট আস্থার সাথে ভোট দিতে পারবে না। আবার যারা ইসলামিক রাজনৈতিক দল আসলে পরে এক ধরনের ভয়ে থাকে যে কি হবে না হবে, তাদের এই ভয় এবং শঙ্কাও দূর হবে না। তো এই কারণে একেবারে খোলামেলা ভাবে এই এজেন্ডাগুলো ধরে ধরে যদি আলোচনা হয় তাহলে সেটা একটা ভালো গণতান্ত্রিক সমাজ দিবে। এই কারণে আমি এই আলোচনার পক্ষে। তবে আমি স্পেসিফিক আপনার কোশ্চেনে আসি যে দেখেন, নারীদের পড়াশোনার ব্যাপারে জামাত ইসলামের এবং বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলো যদি দেখেন, পড়াশোনার ব্যাপারে সাধারণত কোনো নেগেটিভিটি নাই। খুব মাইনর কিছু অপিনিয়ন আছে, কিন্তু মেজরিটি ইসলামিস্টরা তারা পড়াশোনা করতে পারবে, তাদের চাকরির ব্যাপারেও কোনো নেগেটিভিটি নাই, তারা চাকরি করতে পারবে। চাকরি ক্ষেত্রের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটার ব্যাপারে কনসার্ন আছে, কিন্তু এই কনসার্নের জায়গা থেকে কোনো কালেকটিভ রেগুলেশন আসবে না। এটা ব্যক্তির উপরে, যে আপনি যদি কোথাও মনে করেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে ভালো না, আপনি সেখানে যাবেন না, চাকরি করবেন না। রাষ্ট্রের দিক থেকে ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেই কাজটা তারা ক্ষমতায় আসলে করবে। এরপরের প্রশ্নটা থাকে সহশিক্ষা। এইখানে ছেলে এবং মেয়ে একসাথে আপনার এডুকেশন সিস্টেমে পড়াশোনা করলে এটা অন ইসলামিক কিনা অথবা এটা ডিসকারেজেবল কিনা, এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। আপনার অনেকগুলো দেশে, যেমন আপনি যদি মালয়েশিয়াতে দেখেন, টার্কিতে দেখেন, আমি এখানে আমেরিকাতে মুসলিম কমিউনিটিতে দেখি, তারা এটার ব্যাপারে কোনো প্রবলেম ফিল করে না। কিন্তু বাংলাদেশের আলেম ওলামাদের আপনার মেজরিটির একটা আন্ডারস্ট্যান্ডিং হলো সহশিক্ষা এটা করা ঠিক না, এটা না হইলে ভালো। জামাত শিবিরের মধ্যে আমি যখন বেড়ে উঠছি শিবিরের মধ্যে, সেখানে সহশিক্ষাকে আপনার নেগেটিভলি দেখা হইতো, যে এটাকে ডিসকারেজ করা হইতো। তো সেই জায়গা থেকে এখন জামাতের এখানে পজিশন কি, মোরাল পজিশন বা ইসলামিক পজিশন কি, এটা আমি বলতে পারবো না। এটা খুব এলাবোরেটলি আলাপ আলোচনা হয়েছে কিনা, এটা এক ধরনের হয়তো কনফিউশনের মধ্যে আছে। কিন্তু আমি যদি জামাতের রাজনৈতিক এজেন্ডা দেখি, তারা কোথাও মানে ক্ষমতায় আসলেই এটাকে লিমিট করবে এটা বলে নাই। ডক্টর গালিব, এই যে ডিফারেন্সেস অফ অপিনিয়ন আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা আছে কি নাই, মদিনা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা আছে কি নাই, বা ইসলামিক এনলাইটেনমেন্ট যেসব জায়গায় হয়েছে সেসব জায়গায় সহশিক্ষা আছে কি নাই, সেটা নিয়ে আপনি আসলে 100 রকমের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, সেটা আমরা জানি। আমার প্রশ্নটা তোলার প্রেমিসটা হইল, জামায়াতে ইসলামী বা অন্য ইসলামিক দলগুলো এটা পরিষ্কার কেন করে না? এইটার মধ্যে আমি কায়েমি স্বার্থ দেখি যে যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারি, আমার মনে যা আছে তা আমি করব, অথবা কায়েমি স্বার্থটা আমি দেখি না কি হয়, কোন দিকে বাতাস যায় সেদিকে আমি এটা করি। একটা আদর্শবাদী দাবি করা রাজনৈতিক দলের অবস্থান এরকম হইতে পারে না। এইটা আমার কাছে একটা ঝামেলার জায়গা মনে হয়। এটাকে ডিফারেন্টলি দেখি, যেমন কোন একটা জিনিস, মানে আমি আমার জায়গা থেকে বলি, আপনার সাথে হয়তো ডিফারেন্ট হবে, আপনি তখন দেখতে পারেন। আমি এটাকে যেভাবে দেখি, যে যেটা ইসলামে আনকন্ডিশনালি হারাম, যে ধরেন যে কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন নাই, সবাই বলছে এটা হারাম, সেটার ক্ষেত্রে আপনি দেখবেন খুব স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিতে, সেটা হারাম, এটা আমরা করবো না, এটা বাদ দিয়ে দিব। যেটা ধরেন আপনি 90% লোক অ্যাকসেপ্ট করছে এটা হালাল, সেটার ব্যাপারে আপনার খুব স্ট্রেট ফরওয়ার্ড পজিশন নিচ্ছে, আমরা এটা করবো।
যেটা মাঝখানে ডিবেটেবল সেই জায়গাতে তারা কনফিউশনে ভুগে, যে যেহেতু এটার পক্ষ কিছু লোক আছে বিপক্ষ কিছু লোক আছে থিওলজিক্যালি, তো এটাকে আমি যদি এখন অ্যাড্রেস করি তাহলে অ্যাড্রেস করলে বলে এটা নিয়ে হয়তো আবার একটা ইন্টারনাল সমালোচনা হবে। তো এইটার কারণে হয়তো তারা অ্যাড্রেস করে নাই, এটা এক। আর একটা হলো রাজনীতিতে তারা হয়তো এই পজিশনও এখন পর্যন্ত যায় নাই যে এটা ওপেনলি অ্যাড্রেস করতে হবে। আমার বোধ হয় যে আগস্টের পরে দিস দ্য ফার্স্ট টাইম জামাত অনেক বেশি লাইমলাইটে আসছে, এখন এটা অ্যাড্রেস করতেই হবে। তো এটা আপনি যেভাবে সুবিধাবাদীর জায়গা থেকে দেখেন, আমি এভাবে দেখি না, আমি এটাকে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হিসেবে দেখি। এবং আমি যে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন সমাজে অ্যাডভান্স হবে তখন এই ইস্যুগুলোকে স্ট্রেট ফরওয়ার্ডলি অ্যাড্রেস করা বাদে সে অ্যাডভান্স হতে পারবে না, আমার কাছে থেকে দেখে এটা মনে হয়েছে। ডক্টর গালিব, আমাদের একটা প্রশ্ন আছে দর্শকের প্রশ্ন থেকে নেওয়া, কিন্তু আপনি এটা 1 মিনিটে যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আমার জন্য ভালো হয়। ওনার নাম ওয়াস, মানে WASEIK, আমি ওনার নাম ওয়াসিক হতে পারে কিন্তু দুই শব্দ। উনি বলছেন, অনেকগুলি মেসেজ পাঠাচ্ছেন যে আফগানিস্তান কি খারাপ অবস্থায় আছে, ওখানে তো শরিয়া আইন আছে, তো এই আইন নিয়ে এত সমস্যার কথা যদি বলতেন। ইসলামিক নিয়ম তো সবসময় আপডেট নিয়ম, তাই এই অনুযায়ী যদি কেউ যদি চালু করে তাহলে সমস্যা কি, এইটা নিয়ে আসলে আপনি একটা মন্তব্য করবেন কিনা? আফগানিস্তান এখন খারাপ অবস্থা আছে কিনা? আমরা জানি যে অর্থনৈতিক অবস্থা আসলে আফগানিস্তান অনেকভাবে ভালো আছে কি খারাপ আছে সেটা নিয়ে অনেক রকম ডিবেট করা যায়, কিন্তু আফগানিস্তান ভালো নাই আসলে, আফগানিস্তান অর্থনৈতিক খারাপ অবস্থায় আছে। এখন এটা ডক্টর গালিব যদি একটু বলেন। জি, তাদের পারফরমেন্স যদি আমরা এভালুয়েট করতে চাই তাহলে আমাদের আরো সময় লাগবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা মাত্র আসছে, তো আমার বোধ হয় যে আরো কিছু বছর গেলে পরে আমরা তাদের মডেলকে অ্যানালাইসিস করতে পারবো। এখন আমাদের হাতে এনাফ ডাটা নাই তাদের ব্যাপারে কনক্লুসিভ কমেন্ট করার। এবং বাংলাদেশ আফগানিস্তানের মতো দেশ চান কিনা সেই প্রশ্ন আমি চরমনায়ের এই তুলনাটাই, এই যে ধরেন আফগানিস্তানের মতো দেশ হিসাবে ব্র্যাকেটেড করা, ইরানের মতো না, শুধু আফগানিস্তানের মতো না, ইরানের মতো, মালয়েশিয়ার মতো না, এইটা আমার কথা কারোর মতো না। আমাদেরকে যেটা করতে হবে যে একটা ইসলামিক রাজনৈতিক দল যখন রাজনীতি করতে আসবে তার ভিশনটা কি আমার দেশের জন্য এবং স্পেসিফিক জায়গায় কি, এইটা আমি মানে এইটা কেস বাই কেস। আপনি যেভাবে আমাকে প্রশ্ন করতেছেন এই প্রশ্নগুলো আপনার জামাতের নেতাদের করতে হবে, জামাতের তার আভ্যন্তরীণ প্রোগ্রামে আলোচনা করে একটা স্ট্যান্ড নিতে হবে এবং এটা জনগণকে বলতে হবে। আমি মনে করি এইভাবে ইসলামিক রাজনীতিটা একটা মানে গণতান্ত্রিক স্পেসে পারস্পরিক আস্থার জায়গায় গিয়ে দাঁড়াবে। আপনি মানে মনিয়াপার কাছে আসি, মনিয়াপা প্রশ্নটা করে গেছিলাম, অনেক দর্শক আসলে নানা রকম মতামত করতেছেন। আমি শুধু একটা মতামত আপনার সামনে একটু তুলে নিয়ে আসি। আপনি বললেন যে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনি কি একটু ইলাবোরেট করবেন কিনা? আপনার সঙ্গে না, মানে বিএনপির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সেইটা আপনি ইলাবোরেট করবেন কিনা? অনেকেই বলতেছেন যে না, আপনার এই কথা ঠিক না। দেখেন, এটা তো আমার লুকো ছাপার কোনো কিছু নাই, এটা ওপেন তুই তুকারি পর্যন্ত করেছে একটা ভিসি। অতদিনের ওই বিশ্ববিদ্যালয়ে উনি পড়ার নাই, উনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, তো উনি তুই তুকারি অনেক দিনের সম্পর্ক থাকলে একটা ঠিক আছে। উনি হঠাৎ করে উত্তেজিত হয়ে তুই তুকারি, যদি আদর করে তুই তুকারি শাসন করা তারই সাথে সোহাগ করে, যে আদর করে যদি না বলতে পারেন তাহলে তুই তুকারি করতে পারেন না। এই সাম্যকে নিয়ে কিন্তু উনি এই কাজগুলো উনি করেছেন এবং উনি ওপেন কোনো আশকারা দেয় নাই। মিনিমাম একজন খুন হওয়া একজন মানুষ, সেই মানুষের জন্য যখন আন্দোলনের রত ছিল ছাত্রদের সাথে, সেই অবস্থাটা উনি করেন নাই, করলে উনি ভালো করতে পারতেন। তো এইখান থেকে আমরা বলতেই পারি যে ওনার বিহেভটা নিয়ে এই কথাটা বলতেই পারি। এবং সামনে যারা আপনাকে এই প্রতিবাদগুলো দিয়েছেন, সামনে ডাকসু নির্বাচন আছে, আমার মনে হয় খেলা আরো জমবে, ওনার বিহেভ, ওনার অনেক কিছু আরো ওপেন হবে, আমরা দেখতে থাকবো। আর কি বলবো, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে দখল করেছে, আপনি দেখেন যে খুলনার ভিসি কি করেছিল, খুলনার ভিসিকে কিন্তু আন্দোলনের মুখে চলে যেতে হলো, অথচ ছাত্রদল নিয়ে উনি যখন যে বিহেভটা করলেন সেখানে কিন্তু কোনো আন্দোলন হলো না। কারণ আন্দোলন হবে কিভাবে? আপনার শস্যের ভিতর ভূত থাকে, শস্যের ভিতর যখন ভূত আছে তখন আন্দোলনটা আর ওইভাবে আগানো যায় না। আর বিএনপিও প্রতীক্ষা করছে তার সাম্যর সেই আত্মীয়কে আমি বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন। বিএনপি প্রতীক্ষা করছে, বিএনপি নির্বাচনটা কোনোভাবে একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় না চাইলেই। অনির্বাচিত সরকার অনেক কিছু থেকে নিজেকে রেহাই দিতে পারে, তো সেই জন্য একটা নির্বাচিত সরকার আসুক, অবশ্যই আমরা আমাদের সন্তানের বিচার পাবো, আমাদের ভাইয়ের বিচার পাবো এবং বিচারটা যেন ত্বরিত হয় আমরা সেই চেষ্টা করব, এটাই আমি বলতে চাই। আর আপনি মনে হয় মামলা মোকদ্দমা নিয়ে কথা বলছেন, মামলা মোকদ্দমার যে ব্যবস্থা খালেদ ভাই, সেটা হলো যে হ্যাঁ, এটা সত্যি বাংলা বাণিজ্য আগেও হচ্ছে, এখনো হচ্ছে, হয় নাই তা বলবো না। আপনার যেমন ধরেন আমি আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের শাস্তি হোক, আমিও চাই, কিন্তু সে যদি অন্যায় করে থাকে
কিন্তু একটা টেলিভিশনের মালিক, এই যে কয়েকদিন আগে একটা টেলিভিশনের মালিককে দেখলাম, সেখানে তাকে খুনি হিসেবে দেখানো হয়েছে। টেলিভিশনের মালিক শেখ হাসিনার অনেক তাবেদারি করতে পারে, অনেক নোংরামও করতে পারে, অনেক কিছু করতে পারে, সেই বিষয়ে মামলা হতে পারতো। সেটা না হয়ে মাই টিভি সম্ভবত সেটা না হয়ে সেই তাকে খুনের উনি খুন করবে, এটা তো আসলে বিশ্বাস না। এই জন্য মামলাগুলোর মেরিট অনেক সময় দেখা হয় না, মেরিটটা না ছাড়া এই বিচার। আমার প্রশ্ন ছিল যে এই বাণিজ্যগুলি অজ্ঞাত নামগুলি ঢুকায় দেওয়াটা এটা সারা দেশের স্থানীয় পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা করতেছে কিনা? এটা শুধু বিএনপি করতেছে তা না, যে যেভাবে মামলাগুলো দিয়েছে আপনার সবাই এনসিপি জামাতও করতেছে, 1-2% করতেছে, তারা ওইভাবে কাটছে, ঝুঁকাচ্ছে, আবার কাটছে, এবং পুলিশও করতেছে। পুলিশ আগেও মামলা বাণিজ্য সবসময় উৎসাহ দিত, উদ্দীপনা দিত, এখনো পুলিশ কিন্তু এখানে পিছিয়ে নেয়। কারণ মামলা হলেও এটা হলো শাকের করা, দুই দিকেই কাটে। আপনার মামলা যে করতে যাবে তারও সমস্যা, আবার যে মামলা থেকে যখন ছাড়া পাবে সেটাও সমস্যা। সেই জায়গাগুলো থেকে শুধু টাকা টাকা আর টাকা হতে পারে। ওই হিসেবে আমার মনে একজন বিএনপি, আমি আপনার সামনে আছি, আপনি কি আমাকে দেখেন না? আমি যে একজন ভালো থাকার চেষ্টা করি, কতটা ভালো, অবশ্যই আমিও তো বিএনপি। আপনার দিকে তাকাই আমি চাই যে বিএনপি আপনার মতো হোক। আমি 1 মিনিট একটু বলি। জি, দেখেন, একটা পার্টির ভালো হওয়ার জন্য তার 2টা জিনিস দরকার। একটা হলো বেশি বেশি ভালো মানুষদের এই পার্টিতে উঠায় আনতে হবে, রাইট, এবং হলো যে পার্টির স্ট্রাকচারাল জায়গায় গ্রিপ আর একটু ভালো হইতে হবে, যাতে করে সে কন্ট্রোল করতে পারে। এবং সে বারবার এই কথা না বলতে হয় যে আমরা তো অনেক বড় দল, আমাদের তো আর এক্স্যাক্টলি। তো আমার কথা যে এই জায়গাটাতে ভূমিকার অভাব আছে আর কি, এটা আমার কাছে মনে হয়। যে সরকার কিন্তু এখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না, এখানে সরকার দায়ী। সরকার কিন্তু এটা থেকে সরতে পারে না, সরকার কিন্তু আইনের অনুশাসন চালু করেন নাই। রাইট। আমরা আসলে অনুষ্ঠান শেষ করে দিতে হবে, আমরা মানে 1 ঘন্টা একটু বেশি কথা বলে ফেলছি। আমি শেষ মন্তব্য একটু ডক্টর গালিবকে পড়ে শোনাতে চাই, আপনি যদি এটা নিয়ে কথা বলেন। সেই একই ব্যক্তি, উনি আরেকটি মেসেজ পাঠিয়েছেন যে খেলাফত ছাড়া ইসলামে কোনো অপশন নাই। গালিব সাহেব যতই মডার্ন ইসলামের কথা বলুক না কেন, গণতন্ত্র কখনো ইসলামের অংশ না। আপনি যদি মন্তব্য করতে চান, আপনি একটা মন্তব্য করতে পারেন, তারপর আমরা অনুষ্ঠান শেষ করতেছি। বাংলাদেশে ধরেন যারা ইসলামিস্ট, ইসলামী রাজনীতির চিন্তা করে, তাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে যে গণতন্ত্র আনকন্ডিশনালি হারাম এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। আবার একইভাবে ইসলামিস্টদের একটা বিশাল গ্রুপ আছে যারা এটার সাথে ডিসএগ্রি করে এবং যারা মনে করে যে গণতন্ত্র হলো একটা প্রসেস মাত্র, এটার স্লাইড কিছুটা মডিফিকেশনের মধ্য দিয়ে এটাকে ইসলামের সাথে অ্যাডজাস্টেবল করা সম্ভব। তা আমি বেসিক্যালি সেকেন্ড গ্রুপকে সাবস্ক্রাইব করি। আমি মনে করি যে আধুনিক রাষ্ট্রের মধ্যে ইসলামী মূল্যবোধের রিফ্লেকশন হওয়া সম্ভব এবং এর মধ্যে দিয়ে একটা ভালো রাষ্ট্র। আমার একটা শেষ প্রশ্ন আছে, প্রথমে মানে মনিয়াপার কাছে, তারপর আপনার কাছে। খুব অল্প সময় ধরে যদি বলেন, কারণ আমরা পারে আছি। মনিয়াপা, এখন বিএনপি যে রাজনীতি করতেছে বা যে রাজনীতিটা মানে আমরা দেখতে পাচ্ছি, সেইটার সাথে আপনি মনে করেন কিনা যে এরকমই হওয়া উচিত, নাকি এটার মধ্যে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, পরিবর্তনের জায়গা আছে, এইটার একটু বাকবদলের জায়গা আছে? দেখেন, সমস্যা পড়লে এক ধরনের রাজনীতি, তখন ওই যে বলেন না যে বানের পানি যখন আসে তখন মানুষের সাপ জড়াজড়ি করে থাকে, তারপরে কিন্তু যখন সাধারণ সময় তখন একজন আরেকজনের শত্রু। সেই জন্য এনভায়রনমেন্ট অনুযায়ী দলগুলো তাদের কাজ করে। এখন আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি, এখন কিন্তু অস্থিতিশীল বাংলাদেশে আমরা বাস করছি। আপনি তো চলে গিয়ে বেঁচে গেছেন, আমরা আছি, আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। আমরা আগেও যেমন মনে করেছিলাম আমাদের জীবনের নিরাপত্তা নেই, এখনো কি আমরা মনে করতে পারি আমাদের জীবনের নিরাপত্তা আছে? অবশ্যই নাই। তো সেই জায়গা থেকে আমরা যখন সাপোর্ট করছি, তখন আমরা মনে করি যে দল যদি ইলেকশন যদি হয়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। যদি এই প্ল্যাটফর্মটা দাঁড় করাতে পারে এই সরকার, দেন আমার মনে হয় বিএনপি একটা উদারনৈতিক দল। বিএনপি অবশ্য কোনো জায়গায় যদি সমস্যা মনে করে, সংস্কার চিরস্থায়ী চলমান, সংস্কার কিন্তু এখানে সংস্কারের পথে হাঁটছে, 30 দফার পথে হাঁটছে, বেড়ে গিয়ে কখনো 35 দফা হতেই পারে। মনে আপনারা বুঝতে পারছি। ডক্টর গালিব, আপনি জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলি, জামাত ইসলামী নিয়ে যদি আপনার কাছ থেকে আমি জানতে চাই যে বর্তমানে যে রাজনীতিটা জামাত ইসলামী করতেছে, সেইটাকে আপনি মনে করেন কিনা যে ঠিক রাজনীতি করতেছে, নাকি এটার একটা বড় কোনো বাকবদল, পরিবর্তন বা সংস্কার আপনি চান জামাত ইসলামী?
আমি মনে করি যে মানে জামাত ইসলামের কয়েকটা অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে এটা মানে খুব লুজ পার্টি না, খুবই অর্গানাইজড পার্টি, এবং তার ফলে তারা কোয়ালিটি কন্ট্রোল করতে পারে, এবং তারা অনেস্টি এবং কোয়ালিটির যে কম্বিনেশন এখনকার প্রজন্মের মধ্যে আছে, আমি মনে করি যে এরা কালেকটিভলি এই দেশকে হিউজ কন্ট্রিবিউশন করতে পারে। Okay. জামাতের দিক থেকে শুধু একটা পয়েন্ট আমার, সেটা হলো যে পলিটিক্যাল এজেন্ডা বেস তাদের যে পজিশন, সেটাকে একেবারে খোলামেলা ভাবে জনপরিসরে তাদেরকে ব্যাপকভাবে আলোচনা করতে হবে যে দিস ইজ মাই স্ট্যান্ড। আমার মনে হয় যে আমি ডক্টর গালিবের কথার একটু একো করতে চাই, যে আমার কাছে মনে হয় যে যে রাজনীতিটাই করুক না কেন, সেই রাজনীতিটা যদি আমাদের সামনে স্পষ্ট করে, সেটা বিএনপি যদি বিএনপি রাজনীতিটা আমাদের সামনে স্পষ্ট করে, জামায়াত যদি জামাত ইসলামের রাজনীতিটা আমাদের সাথে স্পষ্ট করে, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের পক্ষে চয়েসটা করা এটা সুবিধাজনক হয়। মানে চালাকি না করে যদি আমাদের সামনে আসলে ব্যাপারটা